ব্যস্ত ঢাকা শহরটাতে ছুটছে হাজারো মানুষ, যে যার নিজ গন্তব্যে ছুটে চলছে। কেউ ছুটছে তার আপনজনের কাছে, কেউ ছুটছে টাকার পেছনে, কেউ ছুটছে দুমুঠো দুবেলা ভালো খেতে পাওয়ার লোভে, কেউ বা ছুটছে শিক্ষায় শিক্ষিত হওয়ার আলোর পেছনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে দাঁড়িয়ে আছে একটা পাগল ছেলে। ধীরে ধীরে ঢাকা ভার্সিটিতে প্রবেশ করছে ছাত্রছাত্রীরা, আর ওই পাগলটাকে দেখে হাসতে হাসতে ভিতরে প্রবেশ করছে কলেজের ছাত্রছাত্রীরা। আমিও বাসা থেকে বেরিয়েছি কলেজের উদ্দেশ্যে। কলেজের গেটে আসতে না আসতে আষাঢ় শ্রাবণে ঝুমঝড়ে বৃষ্টি পড়তে থাকে। এতটাই বৃষ্টি হচ্ছে যে কে কোন দিকে পালিয়ে যাচ্ছে কোনো দিকে তাকানোর সময়টুকু নেই। হাজারো শিক্ষার্থী ছুটে চলেছে কলেজের ভিতরে। হঠাৎই এত বৃষ্টিতে কলেজের গেটে দাঁড়িয়ে থাকা সেই পাগল ছেলেটা রাস্তার মাঝখানে এসে ছোটাছুটি করতে থাকে, কাদামাটিতে গড়াগড়ি খায়। একবার এদিক ছুটছে তো আরেকবার ওদিক। এই পানিতে যেন সে তার এতদিনের নিঃশ্বাস ফিরে পেয়েছে। সেই পাগলটির এরকম লাফালাফিতে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া হাজারো মানুষ হাসছে। পাগলরাও যে বৃষ্টিতে এতটা আনন্দ করতে পারে তা এই পাগলটাকে না দেখলে কেউ বুঝতেই পারতো না। আগে থেকে এখন আবার দ্বিগুণ বৃষ্টি শুরু হয়েছে, সাথে বজ্রপাত। তবুও যেন এই পাগলের কোনো হেলদোল নেই, ছুটে চলছে তার নিজের মতো, খেলা করছে কাদামাটির সাথে। কাদামাটি দিয়ে একেবারে মাখামাখি হয়ে গেছে তার পুরো শরীর। তারপর পরে আছে ছেঁড়া প্যান্ট, ছেঁড়া শার্ট, চুলগুলো উস্কো খুস্কো, মুখে খোঁচা খোঁচা দাড়ি, লম্বা প্রায় 6 ফুট 6 ইঞ্চি, বুকের মাপ দেখে বোঝা যাচ্ছে সিক্স প্যাক বডি। সেই পাগলটির এরকম উড়াধুরা নাচানাচি দেখে কলেজের সামনে রাস্তার ওপাশে দাঁড়িয়ে থাকা চায়ের দোকানের মালিক করিম চাচা বলে ওঠে, রানা স্যার, এতদিনে পাগলটিকে দেখলাম খুব মন খুলে হাসতে। ইন্সপেক্টর রানা এতক্ষণ বসে চায়ের দোকানে চা খাইতেছিল আর সেই পাগলটির কাদামাটিতে মাখামাখি খেলা দেখতেছিল। হঠাৎই করিম চাচার এরকম কথা শুনে রানা করিম চাচার দিকে তাকিয়ে বলে ওঠে, কেন চাচা, কি হয়েছে? পাগল তো পাগলের মতো থাকবে, এতে আবার হাসা বা না হাসার কি আছে? তাদের কথোপকথনের মাঝে পাগলটি হেলতে দুলতে কলেজের ভিতরে প্রবেশ করেছে। এতদিন হলো কলেজের গেটের বাহিরে আছে, কিন্তু কোনোদিন কলেজের ভিতর প্রবেশ করেনি। আজই প্রথম সে কলেজের ভিতরে প্রবেশ করেছে। তা দেখে শিক্ষক শিক্ষার্থীরা বেশ অবাক হয়েছে। তাতেও তারা খুশি হয়েছে কিনা পাগলটি আবারও এই বৃষ্টিতে ছোটাছুটি করা শুরু করে দিয়েছে। পাগলটি গান গাইছে আর পুরো কলেজ ঘুরে ঘুরে দেখছে। সেই দিন কেউ বুঝতে পারছে না যে এই পাগলটির আসল উদ্দেশ্য কি। অন্যদিকে করিম চাচা ইন্সপেক্টর রানার উদ্দেশ্যে বলে ওঠে, আরে বাবা, তুমি জানো না আমার দোকান তো আমি রাত 12টা পর্যন্ত খুলে রাখি, তাই আমি প্রতিদিন দেখতে পাই। কি দেখতে পাও চাচা? কি হয়েছে? কোনো সমস্যা? বাবা আর বলো না, এই পাগলটিকে রাত 12টার পরে কোনো এক কালো গাড়িতে, ওই যে বাবা তোমাদের বিডি ডাবল কারগুলো আছে না, সেই কারগুলা থেকে বেশ কিছু লোক এসে প্রতিদিন খাবার দিয়ে যায়। ভেরি ইন্টারেস্টিং তো একটা পাগলের জন্য। আরে চাচা, ওইটা বিডি কার না, ওইটা নাম হচ্ছে BMW কার। হ বাবা, ওই কালো গাড়িতে কালো পোশাকে লোকগুলো এসে পাগলটাকে খাবার দিয়ে চলে যায়, সাথে একটা সাদা রঙের কাগজ। জানি না ওই কাগজটাতে কি এমন আছে, আমি ভয়ে ওই পাগলটার কাছে যাই না, কখন কি থেকে কি করে বসে। আরে চাচা, হয়তো কোনো সমাজসেবক ব্যক্তি এসব কাজ করেন। হতে পারে। করিম চাচা আর ইন্সপেক্টর রানা চা খাচ্ছেন আর কথা বলছেন। অন্যদিকে ওই পাগলটির এরকম বৃষ্টিতে ভেজা দেখে কলেজের কিছু ছাত্রছাত্রীরাও বৃষ্টিতে ভেজার পরিকল্পনা করে। তাই আমার বান্ধবী মিতু বলে ওঠে, মেহের চল, অনেকদিন হলো আমরা বৃষ্টিতে ভিজি না। মিতু একদম ঠিক বলেছিস, আমারও খুব শখ বৃষ্টিতে ভেজা। তাহলে আর দেরি কেন প্যারমে বান্ধবী? আমার বান্ধবীদের কথা শুনে আমি পুরো কলেজের দিকে তাকিয়ে বলে উঠি, এই বৃষ্টিতে কারা আমাদের সাথে ভিজতে চাও, চলে এসো। এই বলে আমিও আমার বান্ধবীরা মিলে সবাই এই বৃষ্টিতে ভিজতে শুরু করে দেই। অন্যদিকে ওই পাগলটি তার হাতে এই দিকে একবার ভালো করে তাকিয়ে একটা হাসি দিয়ে চলে যায় কলেজের বাহিরে। তার মুচকে হাসিতে যেন রহস্য ভরা কিছু গল্প। এভাবে আমি আর আমার বান্ধবীরা ভিজতে ভিজতে কখন যে দুপুর 12টা হয়ে গেছে সেই দিকে কোনো খেয়ালই নেই। কলেজে ছুটি দিয়ে দিয়েছে, তাই হুড়মুড়িয়ে ভিজতে ভিজতে বেরিয়ে যাই যে যার মতো বাড়ির গন্তব্যে।
আমিও আমার বান্ধবীদের সাথে বের হয়ে যাচ্ছি কলেজের গেট দিয়ে। হঠাৎ কোথা থেকে যেন একটা কালো রঙের গাড়ি এসে কলেজের গেটের সামনে থামে। ওই গাড়িটার পাশ দিয়ে যাচ্ছিল দিশা নামের একটা মেয়ে। হঠাৎ করে গাড়ি থেকে কোনো এক ব্যক্তি দিশার ওড়না টান দেয়। সাথে সাথে দিশার গলায় ফাঁস লেগে পড়ে যায়। অতঃপর দিশা একটা চিৎকার দিয়ে বলে ওঠে, আহ ও মাগো মরে গেলাম। আমরা কারো চিৎকার শুনে কলেজ গেটের সামনে আসি। ততক্ষণে গাড়ি থেকে 6টা ছেলে নেমে দিশার সাথে অসভ্যতামি করতে থাকে। দিশার শরীরে বিভিন্ন জায়গায় হাত দিতে থাকে আর দিশা চিল্লিয়ে চিল্লিয়ে বলতে থাকে, বাঁচাও বাঁচাও, প্লিজ তোমরা আমাকে ছেড়ে দাও। কেন খুকুমনি, আমাদের আদর কি ভালো লাগছে না? অন্যদিকে ছেলেগুলোর এরকম অসভ্যতামি কেউ একজন দেখছে আর রাগে ফুঁসছে। ততক্ষণে আমরাও চলে আসি। আমরা এরকম দৃশ্য দেখে আমি গিয়ে ছেলেগুলোর গালে পরপর কয়েকটা থাপ্পড় বসিয়ে দেই। তা দেখে ওই ছেলেগুলো মেহেরকে যখনই থাপ্পড় দিতে যাবে ঠিক তখনই কোথা থেকে যেন পরপর কয়েকটা বুলেট এসে লাগে সেই ছেলেগুলোর ঠিক কপালের মাঝ বরাবর। বুলেটের এরকম শব্দ শুনে পুরো শহরটা যেন থমকে যায়। আড়মোড়া করে ভেঙে আসে কলেজ থেকে শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রীরা, আশেপাশে জনতা। সেখানেই চা খাচ্ছিল ইন্সপেক্টর রানা আর কথা বলছিল করিম চাচার সাথে। বুলেটের এরকম শব্দ শুনে হুড়মুড়িয়ে আসে ঘটনাস্থলে। সেখানে এসে তিনি দেখতে পান ছয়টা নিথর দেহ পড়ে আছে এই বৃষ্টির পানিতে। মুহূর্তেই এই ঘটনাটা ছড়িয়ে পড়ে পুরো শহরে। পুলিশ, রেব, মিডিয়া, সাংবাদিক এসে উপস্থিত হয়েছেন ঘটনাস্থলে। বিভিন্ন টিভি চ্যানেলের পর্দায় দেখাচ্ছে এই আজকের ঘটনাটা। এই মুহূর্তে পাওয়া ব্রেকিং নিউজ। এখন বাজে দুপুর 1টা আর কলেজ ভার্সিটির সামনে কয়েকটা ছেলের লাশ পাওয়া গেছে। দিন দুপুরে কে বা কারা মেরেছে? ছেলেগুলো কলেজের পড়ুয়া ছাত্রের গায়ে হাত দেওয়ার কারণে নৃশংসভাবে তাদের হত্যা করা হয় এই দিন দুপুরে। কে বা কারা করেছে চলুন তা জেনে নেই পুলিশের কাছ থেকে। ইন্সপেক্টর রানা, আপনি বলছেন আপনার চোখের সামনে মার্ডার করা হয়েছে, অথচ আপনি খুনিকে দেখতে পারেননি। আপনার মতে কে হতে পারে এই খুনি? দেখুন, আমি এই মুহূর্তে পুরোটা বলতে পারছি না। এই ছেলেগুলো ওই মেয়েটাকে ডিস্টার্ব করছিল। তা দেখে আমি যখনই আসতে যাব ঠিক তখনই পরপর 6টা বুলেটের শব্দ শুনতে পাই আমরা। আমি আসতে না আসতে মারা যায় এই 6টা ছেলে। আমরা লাশগুলো ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠিয়ে দিয়েছি। রিপোর্ট আসলে আপনাদের জানানো হবে। এর বেশি কিছু আমি বলতে পারবো না। পরবর্তী খবর পেতে আমাদের সাথেই থাকুন। কে বা কারা করেছে তা জানানো হবে ফরেনসিক পরীক্ষা নিরীক্ষা করার পরেই। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। অন্যদিকে এই ঘটনাটা দেখে কেউ একজন মুচকি হাসে। তার এই মুচকি হাসিটা কোনো এক ব্যক্তি দেখে ফেলে। তার এই রহস্যময় হাসিটা আজও তার কাছে অজানা। ধীরে ধীরে পুরো কলেজের গেটের সামনে দাঁড়িয়ে থাকা জনগণ নিজেদের সমাগম কমাতে থাকে। মেয়েরা আর তার বান্ধবীরাও আর দেরি না করে হাঁটা শুরু করে দেয় বাড়ির উদ্দেশ্যে। মেহের বাড়ি যেতে যেতে তার বান্ধবীদের বলে ওঠে, নিজের চোখের সামনে এরকম কিছু ঘটবে ভাবতেও পারিনি। মেহের, তুই ঠিক আছিস তো? আমি ঠিক আছি। দিশা, তোর কিছু হয়নি তো? না রে, আমিও ঠিক আছি। আমার খুব শরীর খারাপ লাগছে নিজের চোখের সামনে এরকম কিছু ঘটনা দেখে। এইভাবে আমরা বান্ধবীরা মিলে কথা বলতে বলতে বাড়ি যাচ্ছি। চলুন বাড়ি যেতে যেতে পরিচয় পর্বটা সেরে নেই। আমি মেহের ইসলাম। সবাই আমাকে মেহের বলে ডাকে। বাবা মায়ের একমাত্র সন্তান আমি। বাবা একজন দেশের মন্ত্রী, মা ঘরে গৃহিণী। তাই আমাকে কলেজে মোটামুটি সবাই সম্মানই করে। এভাবে কথা বলতে বলতে যে যার মতো বাড়ি চলে আসি। আমাদের সব বান্ধবীদের বাসা ঠিক এখানেই, তাই একসাথে যাতায়াত করি ভার্সিটিতে। এখন বাজে বিকেল 5টা। ইন্সপেক্টর রানা লাশের তদন্তের ফরেনসিক রিপোর্ট থেকে রেজাল্ট নিয়ে এসেছেন মিডিয়ার সামনে। মাইক্রোফোন হাতে নিয়ে বলতে শুরু করলো, দেখুন, যে 6টা মার্ডার করা হয়েছে তা ভালোই করা হয়েছে, কেননা ছেলেগুলো ছিল খুব খারাপ। দে আর ডেঞ্জারাস ক্রিমিনাল। বিভিন্ন ড্রাগস, সোনা পাচার, নারী পাচারে লিপ্ত ছিল তারা। এমনকি বেশ কয়েকটি ধর্ষণ কেসে আসামি তারা। আর তাদেরকে মার্ডার করেছে এনকে নয়ন। সবাই তাকে এক নামে চেনে ভাই। তার কাছেও অন্যায় মানে মৃত্যু। আর এই এনকে নয়ন হচ্ছে একজন সরকারি প্যারা কমান্ডার প্রধান অফিসার। সে যে শহরটাতে ঢুকে সেখানকার সন্ত্রাসী, মাস্তান, সেনগাইবার, চাঁদাবাজ একদম সাফ করে ফেলে, উপড়ে ফেলে সেই সব অপরাধীদের। আমরা উপর মহলে জানিয়েছি এই বিষয়টা সত্যিই কি সে আমাদের শহরে এসেছে কিনা তা জানার জন্য। আজকে আমরা মন্ত্রী সাহেবের সাথে মিটিংয়ে বসবো। মিটিংয়ে জানার পর খবরটা আপনাদের জানানো হবে। আপনি এত নিশ্চিতভাবে কি করে বলতে পারছেন যে এনকে নয়ন দেশে ব্যাক করেছে? সে দেশে ব্যাক করা মানে দেশের সব সন্ত্রাসী নিরুদ্দেশ হয়ে যাওয়া।
তার ব্যাপারে কম বেশি আমরা সবাই জানি। জানে না এমন কোনো ব্যক্তি নেই। আপনারা কিভাবে শিওর বলতে পারছেন যে এই মার্ডারগুলো তিনি করেছেন? দেখুন, প্রত্যেকটা অফিসার জানে এনকে নয়ন কী জিনিস। তার ক্যারেক্টারে নেই কোনো দাড়ি, নেই কোনো কমা, একেবারে ফুল স্টপ। এবং সরকার থেকে স্পেশালিভাবে পাওয়ার দিয়ে দিয়েছে, এবং তার জন্য খুব স্পেশাল থেকে চীন থেকে বানিয়ে আনা একটা রাইফেল দিয়েছে। সে রাইফেল থেকে যে কোনো বুলেট যদি কারোর শরীরে লাগে বা কাউকে হত্যা করা হয়, সাথে সাথে সেখানে এনকে নয়ন দিয়ে একটা চিহ্নিত চিহ্ন তৈরি হয়। আর সেটা থেকেই আমরা বুঝতে পারি এটা আসলে মার্ডারটা কে করেছে। সত্যি যদি এমনটা হয়ে থাকে তাহলে এই ঢাকা শহরে এবার শান্তি মিলবে। রাস্তাঘাটে যেখানে সেখানে অলিতে গলিতে আর কোনো মেয়েকে নির্যাতন হতে হবে না, হবে না কোনো রেপ, আর হবে না কোনো ড্রাগস ডিলারের রাজত্ব। তাহলে শুধু নাম যা ভাবে একটাই, এনকে নয়ন ভাই। আরও এরকম খবর পাওয়ার জন্য সাথে থাকুন। আমাদের পরবর্তী নিউজ দেখানো হবে খুব শীঘ্রই। এতক্ষণ আমি মা বাবা মিলে দেখছিলাম খবরটা দেখার পর থেকেই বাবা ঘামতে শুরু করে দেয়। আমি বাবাকে বলে উঠি, কি হয়েছে বাবা, এইভাবে ঘামছো কেন? না রে মা, তেমন কিছু না, একটু চিন্তায় আছি তো। কেন বাবা, কি হয়েছে? কোনো সমস্যা? আমাকে বলতে পারো। টিভিতে এতক্ষণ যে নিউজটা দেখলে সেটা সত্যি এই এনকে নয়ন মার্ডারগুলো করেছে। লন্ডন থেকে 3 দিন হলো ব্যাক করেছে, সরকার থেকে স্পেশালভাবে ডেকে এনেছে একটা সিক্রেট কেসের জন্য। সে এতদিন লন্ডনে ছিল, একটা কেস হ্যান্ডেল করার জন্য তাকে এই শহরে নিয়োগ করা হয়, আর এর পুরো দায়িত্ব আমার ওপরে এসে পড়ে। আর তার চেয়ে বড় কথা হচ্ছে, এই এনকে নয়ন হচ্ছে তোর হবু বর, যার সাথে আমি তোর বিয়ে দেওয়ার কথা আগেই ভেবে রেখেছি। এমনকি তার সাথেও কথা বলেছিলাম। হোয়াট? কি বলছো কি বাবা? তোমার মাথা ঠিক আছে? আমি বিয়ে করব এরকম একটা সিরিয়াল কিলারকে, যে কিনা দিনে দুপুরে মানুষ খুন করে, যার ভয়ে মানুষ আতঙ্ক হয়ে থাকে? না রে মা, এমন বলিস না। সে হচ্ছে গরিবের বন্ধু, দুশ্মনের শত্রু। তার কথার চেয়ে বুলেট বেশি চলে, এতটাই সে পাওয়ারফুল। সে মানে না দেশের সরকার, মানে না কোনো রাজনীতিবিদ নেতাকে। অন্যায় মানে তার কাছে মরতে হবে। তার মুখে শুধু আমি একাই শুনেছিলাম, সে ছেড়ে দেয় কিন্তু কাউকে ছাড়ে দেয় না। কিন্তু বাবা, তাকে তো পুরো দেশের মানুষ ভয় পায়। আমি যতদূর শুনেছি, শুধু বাংলাদেশে নয়, আশেপাশে যে দেশগুলো আছে তারাও ভয় পায় এই এনকে নয়নকে। না, তুই ঠিক বলেছিস। আশেপাশের দেশ বলতে যেমন ধর ইন্ডিয়া, মালয়েশিয়া, চীন, কানাডা, জাপান, লন্ডন। আর সে এতদিন লন্ডনেই ছিল। লন্ডনের সরকার বিশেষভাবে তাকে নিয়ে যায় কোনো এক কেস হ্যান্ডেল করার জন্য। সপ্তাহখানেকের মধ্যেই সেই কেসটা হ্যান্ডেল করে আবার ব্যাক করে বাংলাদেশে। দেশে আসতে না আসতেই তার উপরে আমাদের শহরের দায়িত্ব পড়ে যায় তার উপরে। আচ্ছা, তুই তাহলে এখন তোর রুমে যা। ঠিক আছে বাবা। মেহের সিঁড়ি দিয়ে নিজের ঘরে যেতে যেতেই মনে মনে বলে ওঠে, এমন সিরিয়াল কিলারের সাথে আমার বিয়ে ঠিক করে রেখেছো বাবা? জানি না কোন দিন আমাকে টপকে দেয়। এখন সন্ধ্যা 7টা বাজে। ইন্সপেক্টর রানা মন্ত্রী সাহেবের বাসায় এসেছে। মন্ত্রী সাহেব আর ইন্সপেক্টর রানা সোফায় বসে চা খাচ্ছে। চা খেতে খেতে ইন্সপেক্টর রানা বলে ওঠে, স্যার, সত্যি কি এনকে নয়ন ভাই আমাদের এই শহরে চলে এসেছে? সে আসা মানে তো মৃত্যুর খেলা শুরু হওয়া। শহরে তো লাশের বন্যা বয়ে যাবে। মন্ত্রী সাহেব চায়ের কাপে একটা চুমুক দিয়ে ইন্সপেক্টর রানার দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে বলতে শুরু করে, রানা, তুমি একদম ঠিক করেছ। নয়ন এখানে চলে এসেছে। তাকে সরকার বিশেষভাবে এই গোপন কেসে পাঠিয়েছে। কলেজ থেকে দিন দিন মেয়ে নিরুদ্দেশ হচ্ছে। সাথে খবর পাওয়া গেছে ড্রাগ স্মাগলিং, সোনা পাচার, হীরা পাচার কলেজ থেকে করা হয়। তাই সরকার নয়নকে লন্ডন থেকে ব্যাক এনেছে, আর এই কেসের দায়িত্ব তার উপরেই পড়েছে। সত্যি স্যার, সে আমাদের শহরে এসেছে? স্যার, তাকে আমরা কিভাবে চিনব? আমার খুব ইচ্ছে এই মহান মানুষটাকে দেখার এক মুহূর্তের জন্য। এরম একটা পাওয়ারফুল মানুষের পায়ের ধুলো নিতে পারলে আমি নিজেকে ধন্য মনে করব, যার নাম শুনলে অপরাধীরা অপরাধ করতে ভুলে যায়। এনকে নয়ন যেখানে পা রাখে সেই জমিনটা একদম পরিষ্কার হয়ে যায়। সেই রকম মানুষের পায়ে ধরে নিতে পারলে নিজেকে ধন্য মনে করব। তুমি দেখবে তাকে? আরে বাবা, যেখানে আমি তাকে নিজের হাতে এত বড় অফিসার বানালাম, সেখানে তাকে 2 বার ছাড়া 3 বার আমি দেখতে পারিনি। এমনকি সে আমার মেয়ের হবু স্বামী।
তাকে দেখা কারো কর্ম নয়। সে এক এক সময় এক এক রূপে থাকে, তাকে চেনা বড় দায়। কোনো ব্যক্তি হারিয়ে গেলে তাকে খুঁজে বের করা যাবে, কিন্তু এনকে নয়ন, তাকে খুঁজে বের করা খুব কঠিন হয়ে যাবে। ঠিক আছে স্যার, তাহলে এখন আমি আসি। তাকে তো আমি খুঁজে বের করবই, কারণ তার সাথে যে আমাকে দেখা করতেই হবে। এই বলে ইন্সপেক্টর রানা মন্ত্রীর বাসা থেকে বেরিয়ে পড়ল নয়নের খোঁজে। নয়নের হাতে চুমু খাওয়াই যে তার এক কতদিনের স্বপ্ন, সেটা শুধু জানে একমাত্র ইন্সপেক্টর রানা নিজেই। এদিকে রাতে খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে আছি আমি, আর একটা কথাই ভাবছি, এই এনকে নয়ন, যাকে সবাই নয়ন ভাই বলে চিনে, অর্থাৎ আমার হবু স্বামী, তার জীবনের কি দয়া মায়া বলতে কিছুই নেই? তার নাম শুনলে ভয় পায় না এমন কোনো ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না। সে যে এলাকাতে পা রাখে, সেই এলাকা থেকে অপরাধীরা আন্ডারগ্রাউন্ড হয়ে যায়। না, আমাকে যে করেই হোক তাকে খুঁজে বের করতেই হবে। দেখবো আমি, দেখতে সে কেমন। আপনাদের জানার ইচ্ছে করছে না যে কে এনকে নয়ন ভাই? যার নাম শুনলে অপরাধীরা অপরাধ করতেই ভুলে যায়। শুনুন তাহলে। নয়ন বলা হয়েছে একটা এতিমখানায় মেহেরের বাবা মন্ত্রী সাহেব নয়নকে বানিয়েছে আজকের এই এনকে নয়ন ভাই। নয়ন একদিন বাজার এসেছিল কোনো এক কাজে। সেদিন বৃষ্টি হচ্ছিল, দিনটা ছিল বুধবার। মন্ত্রী সাহেব কোনো এক কাজে বাইরে যাচ্ছিলেন। হঠাৎ কয়েকজন মন্ত্রী সাহেবের গাড়িতে আক্রমণ করে। তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল এই নয়ন। তখনই নয়ন দেখতে পায় মন্ত্রী সাহেবকে কে বা কারা কিডন্যাপ করে একটা গাড়িতে তুলে যাচ্ছে। তা দেখে নয়ন আর দেরি না করে সেই অপরাধীদের কোনো এক ব্যক্তিকে লাথি মেরে তার কাছ থেকে বন্দুক নিয়ে পরপর বেশ কয়েকটা গুলি করে সেই সব মুখোশধারী ব্যক্তিদের উপর। দেহটা পড়ে থাকে মাটির উপর। মন্ত্রী সাহেব এরকম দৃশ্য আর সাহসিকতা দেখে খুশি হয়ে বলে ওঠে, তুমি এদেরকে মেরে ফেললে তোমাকে তো এখনই পুলিশে ধরে নিয়ে যাবে। তাতে কোনো আফসোস নেই স্যার। এটা তো শান্তি পাবো যে কয়েকটা নরঘাতক পশুকে তাদের উচিত শিক্ষা দিয়েছি। তুমি আমাকে বাঁচিয়েছো ঠিকই, আমি চাইলে তোমাকে ছাড়াতে পারি, কিন্তু তুমি চাইলেও তো তাদেরকে আইনের হাতে তুলে দিতে পারতে, না মেরে। জি স্যার, অবশ্যই পারতাম, কিন্তু আইনের হাতে তুলে দিয়ে সরকারের লস করব কেন? 1-2 মাস পর তারা আবার ঠিক জেল থেকে বেরিয়ে আসবে। ততদিনে সরকারের টাকা অপচয় হবে। তাদের 3 বেলা বসে খাওয়ানো 2 মাসের হিসেব করতে গেলে কত টাকা হয় ভেবে দেখেছেন? সেই টাকাটা যদি সরকার একটা গরিব মানুষের পিছনে খরচ করে, তার দেশের কতটা উন্নতি হতে পারে? কেন শুধু শুধু খামাখা সেসব অপরাধীদের জন্য দেশের ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট করব? তাই একেবারেই উপরে পাঠিয়ে দিয়েছি। পুলিশ অফিসার হতে চাও তুমি? না স্যার, পুলিশ অফিসার নয়, আমি এমন একজন হতে চাই যার পাওয়ার সারা দেশে ছড়িয়ে যাবে, যাদের মুখে শুধু একটাই নাম জব হবে, এনকে নয়ন ভাই। ঠিক আছে, তোমাকে দেশের একজন প্যারা কমান্ডার প্রধান অফিসার হিসেবে নিয়োগ দেওয়ার আবেদন জানাবো আমি। তোমাকে নিজেকে তৈরি করতে হবে। কালকে তোমাকে আমি বিদেশে পাঠিয়ে দেব, সেখান থেকেই তুমি পড়াশোনা, তোমার ট্রেনিং শেষ করবে। ঠিক আছে স্যার। এই বলে তারা সেখান থেকে চলে যায়। পরের দিন নয়নকে পাঠিয়ে দেওয়া হয় দেশের বাইরে। সেখানে গিয়ে লেখাপড়ার পাশাপাশি ট্রেনিং শেষ করে হয়ে ওঠে দেশের একজন দানব। এতদিন দেশের বাইরেই ছিল, দেশের বাইরে থেকে হ্যান্ডেল করছিল দেশের ভেতর সেসব কেসগুলো। কিন্তু বিশেষ একটা কেসের জন্য সরকার তাকে লন্ডন থেকে ব্যাক এনেছে বাংলাদেশে। ও হ্যাঁ, নয়ন দেখতে কেমন তা বলতে ভুলে গেছি। নয়ন দেখতে হলিউডের নায়কের মতো। লম্বাই হাইট 6 ফুট 4 ইঞ্চি, ফিগারওয়ালা বডি, স্বাস্থ্যবান, বেশ ফুঠাম দেহ, দেখতে রাজকুমারদের থেকে কম কিছু না। এটাই হলো তার পরিচয়। এখন রাত বাজে 12টা। করিম চাচার চায়ের দোকানটা এখনো খোলা আছে, কিন্তু কোনো মানুষ নেই, শুধু আছে চায়ের দোকানে করিম চাচা। আজও দাঁড়িয়ে আছে পাগলের বেশে। সেই পাগলটা হঠাৎ কোথা থেকে যেন একটা BMW কালো রঙের কার এসে থামে সেই পাগলটার সামনে। গাড়ি থেকে বেরিয়ে আসে বেশ কিছু স্যুটবুট পরা পরিহিত মানুষ। হাতে আছে বিভিন্ন ধরনের খাবারের প্যাকেট। পাগলটার হাতে তারা ধরিয়ে দেয় সেটা। সাথে স্যুটবুট পরা পরিহিত একটা লোক বলে ওঠে, স্যার, আমরা গোপন সূত্রে খবর পেয়েছি আজকে রাতেই কলেজের ভেতর রাত 1টা থেকে বেশ কয়েকটা ট্র্যাক প্রবেশ করবে, তাই আপনি একটু সেভ হয়ে থাকবেন। ওকে, গুড জব। তোমরা আশেপাশে থাকবে, আমার সিগন্যাল পাওয়ার সাথে সাথে তোমরা তোমাদের অ্যাকশন নেবে। ইউ আন্ডারস্ট্যান্ড? জি স্যার, আমরা আমাদের পজিশনের মতো অবস্থান করব। বেস্ট অফ লাক, আপনার জন্য শুভকামনা রইল।
এখন তোমরা তাহলে আসতে পারো। এখানে কি আর বেশি দিন থাকতে পারবো না, কারণ সামনে এই চায়ের দোকানে করিম চাচা নামের ব্যক্তিটি আমাকে বেশ কিছুদিন ধরে ফলো করছে। আমি মনে হয় তার সন্দেহের দৃষ্টিতে পড়ে গেছি। ঠিক আছে স্যার, কয়েকদিনের জন্য না হয় আপনি স্থান পদত্যাগ করবেন। আমরাও বেশ খটকা লাগছি এই চাওলার ভাবভঙ্গি দেখে। সাথে বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি ইন্সপেক্টর রানা তার সাথে বুতুর করতেছে বেশি। ওকে, ঠিক আছে। এই বলে বেরিয়ে পড়ে সেই স্যুট বুট পরা। তো রাজ নামের ব্যক্তিটা অন্যদিকে আজকেও চোখে পড়েছে করিম চাচার। শুধু করিম চাচা নয়, সাথে ইন্সপেক্টর রানাও ছিল। ইন্সপেক্টর রানা দেরি না করে সেই BMW কালো রঙের কারটার পিছু করতে থাকে। তা দেখে পাগলের বেশ ধরে থাকা নয়ন ফোন করে বলে ওঠে, হ্যালো রাজ, তোমরা কোন এক পাগলকে খাবার বিতরণ করো, কারণ তোমাদের পিছু নিয়েছে ইন্সপেক্টর রানা। তারা আমাদের সন্দেহ করছে, যা করার খুব সতর্কভাবে করতে হবে। ঠিক আছে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এদিকটা সব সামনে নেব। নীরব, গাড়ি সোজা হাইওয়ে রাস্তার সামনে যে রাস্তার 4 মোড় রয়েছে, পাগলটা দাঁড়িয়ে থাকে তার সামনে গিয়ে গাড়িটা ব্রেক করবে। ইন্সপেক্টর রানা আমাদের ফলো করছে, খুব সতর্কতার সাথে আমাদের কাজ করতে হবে, স্যারের আদেশ। সাথে সাথে নীরব গাড়িটা নিয়ে যায় সেই পাগলটার সঙ্গে। গাড়ি থেকে নেমে রাজ পাগলটার সামনে কিছু খাবার রেখে আবার গাড়িতে ব্যাগ যায়। চলে যায় গাড়িটা কোনো এক কালো আধারের রাস্তা ধরে। তা দেখে ইন্সপেক্টর রানা বলে ওঠে, ও শিট, ড্যাম ইট, এ তো দেখি শালা নিজেও পাগল, আমাকেও পাগল করবে। এত রাতে পাগলদের খাবার দিয়ে বেড়াচ্ছে, ধুর। আর ওই শালা করিম চাচা শুধু শুধু আমার সময়টা লস করলো। আমার যেতে হবে তার ওইখানে। এই বলে ইন্সপেক্টর রানা উল্টো রাস্তা ধরে ব্যাক করে চায়ের দোকানের উদ্দেশ্যে। চায়ের দোকানের সামনে এসে গাড়িটা স্টার্ট করে করিম চাচার উদ্দেশ্যে বলে ওঠে, আরে ধুর চাচা, তুমি শুধু আমারে শুধু খাটাইলে। তোমারে বলেছিলাম না, হয়তো কোনো সমাজসেবক ব্যক্তি রাতের আধারে এসে সেই সব পাগলদের হাতে খাবার তুলে দেয়। সেটাই ঘটেছে। আজ নিজের চোখে দেখে এলাম, শুধু কলেজের গেটে দাঁড়িয়ে থাকা এই পাগলটিকে নয়, বরং এই শহরের যতগুলো পাগল আছে সবারই হাতে খাবারের প্যাকেট ধরিয়ে দিয়ে চলে যায় কোনো কালো এক আধারে। কি বলো বাবা, আমি তো জানতাম না। আচ্ছা যাই হোক, এটা হতেও পারে। তাহলে তুমি এখন থানায় চলে যাও, আমি তোমার দোকান বন্ধ করে দোকানের ভেতরেই ঘুমিয়ে পড়বো। ঠিক আছে চাচা, দোকান যেহেতু বন্ধ করবে তাহলে আমিও থানায় চলে যাই। আর হ্যাঁ, অবশ্যই চারদিক থেকে একটু চোখ কান খোলা রাখবে। কোনো খবর পাওয়ার সাথে সাথে আমাকে জানাবে, কেমন? ঠিক আছে বাবা। এই বলে ইন্সপেক্টর রানা বেরিয়ে পড়ে থানার উদ্দেশ্যে। অন্যদিকে করিম চাচা নিজের চায়ের দোকানের ছাদ বন্ধ করে চায়ের দোকানের ভেতরেই বিছানায় শুয়ে পড়ে। এখন রাত 12:59। পুরো এলাকাটা যেন নিস্তব্ধ সংসার হয়ে গেছে। সবার চোখেই ঘুম। পুরো শহরটাতে যেন একেবারে নীরবতা বিরাজ করছে। সবার চোখেই ঘুম আছে, কিন্তু কোনো এক পাগলের চোখে ঘুম নেই। বসে আছে আর নিজের মনে টুংটাং করে দোতারা বাজিয়ে গান গাচ্ছে। কলেজের গেটে দাঁড়িয়ে থাকা পাগলের বেশে সেই ছেলেটা। হ্যাঁ, এই পাগল বেশে থাকা ছেলেটার কেউ না, যাকে এক নামে সবাই চেনে, এনকে নয়ন ভাই। সরকার তাকে স্পেশালি ভাবে এই কলেজে পাঠিয়েছে ইনভেস্টিগেশন করার জন্য। কেননা এই কলেজ থেকে দিন দিন মেয়ে পাচার, ড্রাগস, স্মাগলিং, সোনা হীরা সকল প্রকার অপরাধমূলক কাজ করা হয়। এই তথ্যটা সরকারের কানে পৌঁছায়। সরকার সাথে সাথে নয়নকে লন্ডন থেকে ব্যাক আনে। এই কেসটা সলভ করার দায়িত্ব তার হাতেই পড়ে। এখন রাত 1:10। হঠাৎ করেই পরপর বেশ কয়েকটা ট্রাক এসে হাজির হয় কলেজের সামনে। অতঃপর কেউ একজন কলেজের ভেতর থেকে গেট খুলে দেয়। সাথে সাথে ট্রাকগুলো দেরি না করে কলেজের মাঠের ভেতর প্রবেশ করে। তা দেখে পাগলের বেশে থাকা সেই ছেলেটা মুচকি একটা হাসি দিয়ে কাউকে ফোন করে বলে ওঠে, হ্যালো, তোমরা তোমাদের জায়গা মতো পজিশন নিয়েছে তো? পাখিরা অলরেডি ঢুকে পড়েছে, শুধু বন্দি করাটাই বাকি আছে। জি স্যার, আমরা আমাদের পজিশন মতন অবস্থান করেছি, আপনি সিগন্যাল দিলেই আমরা অ্যাকশন শুরু করব। ওকে, ঠিক আছে। পাগলের গেটআপে দাঁড়িয়ে থাকা সেই ছেলেটা বসা থেকে দাঁড়িয়ে উঠে কলেজের পাশে টুপকে কলেজের ভেতর প্রবেশ করে। সাথে ছোট্ট একটা বাজ পাখি উড়িয়ে দেয়, যেটার ভেতর আছে সিসিটিভি ক্যামেরা। হাতে রিমোট কন্ট্রোল রোবট পাখি, যার মাধ্যমে সব রেকর্ড করা হচ্ছে। অথচ কেউ বুঝতে পারছে না। ভিডিও রেকর্ড করছে আর মুচকি মুচকি হেসে গাড়ি থেকে নেমে আসে কিছু ব্যক্তি। তাদের মধ্যে হঠাৎ কোনো এক কালো পোশাক পরিহিত ব্যক্তি বলে ওঠে, হই তাড়াতাড়ি কর, কেউ দেখে ফেলবে, কোটি টাকার মাল আছে। জি স্যার। এই বলে একে একে সব মাল ট্রাকগুলোতে লোড করে। এভাবে দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে ট্রাকগুলো লোড করা হয়ে যায়। অতঃপর ডলার বলে ওঠে,
স্যার, এগুলো আমরা কোন রাস্তা দিয়ে নিয়ে যাব আর কোথায় এগুলো সেল করে দেব? আমাদের গোপন রাস্তা দিয়ে নিয়ে যাবে। শোনা গেছে এনকে নয়ন এ শহরে চলে এসেছে, তাই কাজ করতে হলে খুব সতর্কতার সাথে কাজ করতে হবে। ইউ আন্ডারস্ট্যান্ড? জি স্যার। এটা বলে বেরিয়ে পড়ে ডলার। কিছুক্ষণ পর কিছু রাস্তা যেতে না যেতে সব কটা গাড়ি একসাথে ব্রেক কষে। ড্রাইভারের এরকম ব্রেক করা দেখে ডলার বলে ওঠে, কি বে, এভাবে গাড়ি ব্রেক কেন মারলি? ভাই, সামনে কেউ একজন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। মানে? আচ্ছা তোরা দাঁড়া, ব্যাপারটা আমি দেখছি। এই বলে ডলার গাড়ি থেকে নেমে সোজা সে এখন সামনে যায়। আগন্তুকটার পরনে আছে কালো জ্যাকেট, কালো স্যুট, কালো শু। মুখস্থ সিগারেট হাতে বন্ধু তাকিয়ে আছে এক ধারে আকাশের দিকে। ডলার সেই আগন্তুকদের সামনে গিয়ে বলা শুরু করে, কে বে তুই? রাস্তার মাঝখানে কেন দাঁড়িয়ে আছিস? তুই জানিস না এই সময় আমরা যাব? মরার পাকনা গজিয়েছে নাকি তোর? ডলারের মুখে এরকম কথা শুনে মুখ থেকে সিগারেটটা বের করে আকাশের দিকে ধোঁয়া ছেড়ে ডলারের দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে গাড়ি থেকে নেমে পড়ে সে আগন্তুক। সে আগন্তুকটার এরকম রহস্যময় হাসি দেখে ডলার আবার বলে ওঠে, কি রে, পাগল হয়ে গেলি নাকি আমাদের দেখে? এখনো তোর গায়ে হাত দেয়নি, তার আগে পাগলের মতো হাসতে শুরু করলি? তোরা তো মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। গাড়ি থেকে কয়েক পা গিয়ে ডলারের সামনে এসে সিগারেটটা হাত থেকে ফেলে পায়ের নিচে পিষে ফেলে আর মুচকি হাসি দিয়ে বলতে শুরু করে, তুই বড্ড বেশি কথা বলছিস। মৃত্যুর পাখনা আমার কথা নেই, গজিয়েছে তোদের। তাই নাকি? তাহলে তো তোকে এখন উপরের টিকিটটা ধরাতেই হচ্ছে। তুই জানিস আমরা কে? তোকে যদি এখানে মেরে 3.5 হাতে মাটির নিচে পুঁতে ফেলি, শালা কেউই আসবে না তোর লাশটা মাটি থেকে উপরে তুলতে। কোনো নেতা খেতাও তোর খবর নেবে না কেন তোকে মেরেছি। জানিস তো আমি কে? আমার হয়তো যদি ভালো করে চিনিস, আমার নাম ডলার। ডলার, যার ভয়ে পুরো শহরে আতঙ্কে থাকে। আর তুই তার সামনে এসে মাস্তানি দেখাস, শালা মেরে তোকে এখানে বালি চাপা দিয়ে দেব। সে আগন্তুকটা ডলারের মুখে এরকম কথা শুনে আবারও একটা মুচকি হাসি দিয়ে বলতে শুরু করে, তাই নাকি? আমি ভয় পেয়ে গেছি তোর কথা শুনে, আমাকে মাফ কর প্লিজ। কি রে, তুই কি ভেবেছিস আমি তোর কাছে এভাবে ক্ষমা চাইব? তুই হয়তো আমার বিষয়ে জানিস না যে কে আমি। আমি যে জায়গাটাতে পা রাখি সেই জায়গাটা নিমিশেই সাফ করে ফেলি। নাম আমার এমনি এমনি এনকে নয়ন ভাই হয়নি। আগন্তুকটার মুখে এনকে নয়ন কথাটা শুনে ডলারের পুরো আত্মা কেঁপে ওঠে। আপনারা ঠিকই ধরেছেন, এখানে এনকে নয়নই সেই আগন্তুকটা। কলেজ থেকে যখনই গাড়িগুলো বের হচ্ছিল তখনই নয়ন সেখান থেকে বেরিয়ে এসে গাড়ি নিয়ে রাস্তার মাঝ বরাবর এসে পৌঁছায়। আর তারপর তো সবটুকুই জানেন আপনারা। নয়নের মুখে এনকে নয়ন কথাটা শুনে ডলার ভয় পিছুতে থাকে আর নয়ন ধীরে ধীরে বলতে থাকে, কিরে, এখনো তো তোর গায়ে হাত দেয় নাই, তাতেই বয়স শেষ? আবার তো দেখছি প্যান্টও ভিজে ফেলছিস। জানিস তো আমি কারোর সামনে এমনি এমনি যাই না কারণ ছাড়া। এখানে নিশ্চয়ই কারণ আছে, তাই তোর সামনে এসেছে। আর কারণটা হলো তোর জানটা কবজ করবো আমি। এই বলে নয়ন ডলারের দিকে এগোতে থাকে। আচ্ছা, বলতে ভুলে গেছি, পুরো এলাকাটা আর্মির প্যারালাল কমান্ডো দিয়ে একদম ভরপুর। চারিদিকে জঙ্গলটা একেবারে প্যারালাল কমান্ডো দিয়ে ঘিরে ফেলেছে। ডলার আর কোনো কিছু উপায় না পেয়ে ভয়ে ভয়ে মাটি থেকে উঠে নয়নের দিকে বন্দুক তাক করে আর বলে ওঠে, তুই যে সিরিয়াল কিলারই হোস না কেন, তুই জানিস না তুই কার সামনে দাঁড়িয়ে আছিস? ডলার বে, ডলার আমি। নিজের ভালো চাস তো এখান থেকে ভালোই ভালোই বেরোতে দে। তোর কত কোটি টাকা চাই বল? তোকে সরকার যত কোটি টাকা দেয় মাসে তার থেকে 2 কোটি টাকা আমি তোকে বেশি দেব। শুধু তুই আমাকে এখান থেকে বের হয়ে যাওয়ার রাস্তাটা সুযোগ করে দে। ডলারের মুখে এরকম কথা শুনে আবারও একটা রহস্যময় হাসি দেয় নয়ন। ডলার বুঝে যায় নয়নের এইরকম হাসি দেখে কিছু একটা হতে চলেছে তার সাথে। হঠাৎই নয়ন ডলারের দিকে বন্দুক তাক করে। ডলার একেবারে চমকে গিয়ে 2 হাত পেছনে ছিটকে গিয়ে পড়ে। নয়ন এরকম দৃশ্য দেখে হাসতে হাসতে বলে ওঠে, কিরে, শুধু তো বন্দুকটাই তাক করেছে, কিন্তু বুলেট তো ছাড়েনি, তাতে তোর এই অবস্থা? ডলার ভয় পেয়ে কাঁদো কাঁদো গলায় বলতে শুরু করে, কারণ ডলার বুঝে গেছে তার মৃত্যু এখানেই অবধারিত। তাই দেরি না করে দৌড়ে গিয়ে নয়নের পা ধরে কাঁদতে কাঁদতে বলে ওঠে, স্যার আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন। আমি এসব ছেড়ে চলে যাব, তবে আমাকে এবারের মতো ছেড়ে দিন। আমাকে দয়া করে মারবেন না। আমার পরিবার আছে, বউ বাচ্চা আছে। আমি মরে গেলে আমার পুরো পরিবারটাই ভেসে যাবে। আমার পরিবারের মুখের দিকে তাকিয়ে দয়া করে আমার প্রাণটা ভিক্ষা দিন।
ডলারের মুখে এরকম কথা শুনে নয়ন আকাশের দিকে জোরে একটা নিঃশ্বাস ফেলে চোখ বন্ধ করে ডলারের বুকে একটা লাথি মারে। ডলার লাথি খেয়ে প্রায় 3.5 হাত ছিটকে যায়, সাথে নয়ন বলতে শুরু করে, তুই কি যেন বলছিলিস? আমাকে টাকার লোভ দেখাচ্ছিলিস? আরে বেটা, এই বাংলাদেশটা পুরো বিক্রি করলে যত টাকা হবে আমার অ্যাকাউন্টে তার দ্বিগুণ টাকা এখনও পড়ে আছে, আর তুই আমাকে টাকার গরম দেখাচ্ছিস? আমার নাম শুনে যেখানে অপরাধীরা অপরাধ করতে বলে যায় সেখানে তুই আমাকে মারার হুমকি দিচ্ছিস? তুই জানিস না এই এনকে নয়ন কী জিনিস? আরে শালা শোরের বাচ্চা, শালা নিমুখ হারাম, কুত্তার বাচ্চা। থাইল্যান্ড, জাপান, চীন, মালয়েশিয়া, ইন্ডিয়া সব কটা দেশের সরকার কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে এই এনকে নয়নের সাথে কথা বলে। তোদের জন্য শুধুমাত্র আমাকে লন্ডন থেকে ব্যাক করতে হয়েছে। সরকার আমাকে আদেশ দিয়েছে তোদের সব কটাকে যেখানে যেভাবে পাবো কুত্তার চেয়ে ভয়ঙ্কর মৃত্যু দেব। তোর নামে এ পর্যন্ত থানায় যতগুলো কেস আছে, বলতে গেলে শুধুমাত্র তোর কেস ফাইল বের করতে গেলে পুরো একটা আলমারি খুলতে হবে। তুই নারী পাচার, নারী দর্শন, শিশু পাচার, মাদক ব্যবসায়ী, ড্রাগস স্মাগলিং, হীরা পাচারকারী, চাঁদাবাজি আর বেশ কিছু কেসে তোর নাম আছে। শুধুমাত্র কুত্তার বাচ্চাগুলো তোদের জন্য লন্ডন থেকে আমাকে ব্যাক করতে হয়েছে। আমি সময় নিয়েছি মাত্র 7 দিন। এই 1 সপ্তাহে তোদের পুরো গ্যাংটাকে আমি মাটির সাথে একদম মুছে ছাই করে দেব। জানিস তো এনকে যা বলে তা করে দেখিয়ে স্যারে। ডলার নয়নের মুখে এরকম কথা শুনে আরো ভয় পেয়ে যায়। ডলার এবার নয়নের পা ছিঁড়ে পিছুতে থাকে। ডলার কোনো কিছু উপায় না পেয়ে আতঙ্কের সুরে চিৎকার দিয়ে রিঙ্কু নামের সেই ড্রাইভারটাকে ডেকে বলে, রিঙ্কু, রিঙ্কু আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেললো এই সিরিয়াল কিলারটা। আমাদের ছেলেপেলেগুলো কোথায়? বাঁচাও আমাকে। ডলারের এরকম চিৎকার শুনে রিঙ্কু নামের সেই ড্রাইভারটা সহ গাড়ি থেকে নামে প্রায় 20 থেকে 25 জন ছেলে পেলে। ডলারের এরকম চিৎকার শুনে নয়ন নামের সেই সিরিয়াল কিলার আরও উচ্চস্বরে হাসতে থাকে। ততক্ষণে রিঙ্কু তার দলবল নিয়ে চলে আসে ডলারের কাছে। ডলারের কাছে আসতে না আসতেই রিঙ্কু বলে ওঠে, কি হয়েছে ভাই, এভাবে চিৎকার করছো কেন? আর রাস্তার মাঝখানে বা ওটা কে? তুমি তাকে দেখে এত ভয় পাচ্ছ কেন? আরে ওই বেটা আর কেউ নয়, এ হচ্ছে সেই সিরিয়াল কিলার এনকে নয়ন, যাকে বেশ কয়েকটা দেশের সরকার সহ বাংলাদেশ সরকার ক্ষমতা দিয়ে দিয়েছে অপরাধীদের যেখানে যেভাবে পাবে সেখানে সে অবস্থা শ্যুট করতে। কি? এটা হচ্ছে সেই সিরিয়াল কিলার নয়ন, যাকে পুরো মাফিয়ারা জমের মতো ভয় পায়? একে তো আজকে পেয়েছি নিজের হাতে। একে মারতে পারলে নিজেকে ধন্য মনে করব। একে একবার মারতে পারলে সারা বিশ্বের আমার নাম ছড়িয়ে যাবে, রিঙ্কু দ্য গ্রেট মাস্তান। আরে শালা, নিজের জীবন বাঁচা, পরে তো সুনাম করিস, ডেরা মাসে পুঁটি মাছের সাথে পাঙ্গা নিতে যাচ্ছিস। তুই জানিস না ওই নয়ন কে জিনিস? ওর ব্যাকগ্রাউন্ড কোনোদিন ঘেটেছিস? আগে আমাকে এখান থেকে বাঁচা। আরে ভাই তুমি থামো তো। ওই নয়নকে কীভাবে উপরের টিকিট ধরাতে হবে সেটা এই রিঙ্কু মাস্তান বেশ ভালো করেই জানে। এই বলে রিঙ্কু সামনে এগিয়ে যায় নয়নকে আঘাত করবে বলে। হাতে একটা স্পেশাল চাইনিজ কুড়াল নিয়ে যখনই নয়নের গলায় আঘাত করবে ঠিক তখনই হঠাৎ করে রিঙ্কু মাটিতে পড়ে যায়। মাটিতে পড়ে যাওয়ার সাথে সাথে গলা কাটা মুরগির মতো ছটফট করতে থাকে, কেননা নয়নকে আঘাত করার আগে নয়ন একটা ব্লেড দিয়ে রিঙ্কুর গলায় মাছ বরাবর একটা টান দেয়। মুহূর্তেই গলার ফিনকি দিয়ে রক্ত বের হতে থাকে। তারপর নয়ন সেই চাইনিজ কুড়ালটি মাটি থেকে তুলে হাতে নেয়। তারপর কুড়ালটা ঘুরাতে ঘুরাতে রিঙ্কুর নামের সেই ড্রাইভারের গলায় এক কোপে দেহ থেকে মাথাটা আলাদা করে ফেলে। দেহ গিয়ে পড়ে একদিকে, মাথা পড়ে আরেক দিকে। অতঃপর সেই সিরিয়াল কিলার নয়ন একের পর এক চাইনিজ কুড়ালটা দিয়ে রিঙ্কুর শরীরে আঘাত করতে থাকে। নিমেষেই শরীরটা কেটে একেবারে পিস পিস হয়ে যায়। শরীরটা আর শরীরের কোনো অস্তিত্ব নেই। পুরো রোড জুড়ে শুধু রক্ত আর শরীর কাটার অংশগুলো এদিক ওদিক পড়ে থাকে। রিঙ্কুর এ অবস্থা দেখে ডলারের জীবন যায় যায়। ডলার কি করবে বুঝতে পারছে না। কোনো কিছু না ভেবে নয়নের দিকে বন্দুক তাক করে বুলেট ছুড়ে। দুর্ভাগ্যবশত বুলেটটা নয়নের শরীরে না লেগে চলে যায় বটগাছের এক ডালে। তারপর নয়ন এগিয়ে যায়। পায়ের সামনে দেখতে পায় একটা ইট। সেই ইটটা হাতে তুলে ডলারের হাতের উদ্দেশ্যে ছুঁড়ে মারে। ওটা গিয়ে লাগে ডলারের হাতে। হাতে লাগার কারণে বন্দুকটা ছিটকে গিয়ে পড়ে ছোপের উপরে। ডলার আর কোনো কিছু না ভেবে তার দলের ছেলেপেলেদের আক্রমণ করতে বলে নয়নের উপরে। তারা ভয়ে আসে না,
তবুও ডলারের এরকম চিৎকারে তারা নয়নের সাথে মোকাবেলা করতে এগিয়ে আসে। নয়নও বন্দুকটা কোমরে গুজে কুড়ালটা হাতে নিয়ে এগিয়ে আসে তাদের সাথে মোকাবেলা করতে। একের পর এক কোপ দিতে থাকে ডলারের ছেলেপেলেদের উপর, কারো গলায় তো কারো পায়ে, কারো পেটে তো কারো শরীর থেকে মাথাটা আলাদা হয়ে যাচ্ছে। মুহূর্তের মধ্যে যেন নয়নের নামে সেই কিলার ডলারের 8 থেকে 10 জন ছেলেকে মেরে মাটির সাথে মিশিয়ে দেয়। পুরো রাস্তাটা যেন এখন রক্তের স্রোতে বয়ে যাচ্ছে। ডলারও তার দলবল নয়নের এরকম হিংস্র রূপ দেখে ভয়ে পিছুতে থাকে। ডলার আর কোনো কিছু উপায় না পেয়ে তার দলের ছেলেপেলেদের উদ্দেশ্যে বলে ওঠে, তোদেরকে চেহারা দেখার জন্য এখানে এনেছি। তোদের অ্যাকাউন্টে প্রতি মাসে টাকা পাঠায় শুধু তোদের চেহারা দেখার জন্য। সবাই শুট করে বেটা নয়নকে, বুলেট দিয়ে একেবারে বুকটা ঝাঁঝরা করে ফেল তার। ডলারের মুখে এরকম চিৎকার শুনে ডলারের ছেলেপেলেগুলো এগিয়ে আসে নয়নকে মারতে। একের পর এক বুলেট বের করে থাকে নয়নের ছেলেপেলেদের বন্দুক থেকে। প্রত্যেকটা বুলেট লাগে নয়নের বুকে, পেটে, পায়ে, হাতে। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে নয়নের কোনো কিছুই হচ্ছে না। মুচকি হেসে এগিয়ে আসে। এটা দেখে ডলার আতঙ্কিত হয়ে যায়। অথচ ডলার ভেবেই নিয়েছিল নয়নকে আজ তার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। মৃত্যু তার নিশ্চিত। আজরাইল তার সামনে উপস্থিত আছে। ডলারের ছেলেগুলো তারপরও বুলেট ছুঁতে থাকে নয়নকে উদ্দেশ্য করে। হঠাৎ করে নয়নের পিছন থেকে বুলেট আসতে শুরু করে ডলারের ছেলেপেলেদের দিকে। কেননা ইন্সপেক্টর রাজ এবং ইন্সপেক্টর মিন্টু নয়নের ডান হাত, তারা চলে এসেছে শত্রুদের সাথে মোকাবেলা করছে ডলারের ছেলেপেলেদের সাথে। এভাবে কিছু সময় পরে ডলারের ছেলেপেলেরা মাটিতে গড়াগড়ি খাচ্ছে। ডলার এরকম পরিস্থিতি দেখে আর কোনো কিছু না ভেবে ট্রাকের নিচে গাড়ির তলে লুকিয়ে পড়ে, যাতে কেউ খুঁজে না পায়। কিন্তু কোনো এক আগন্তুক চোখে এই জিনিসটা এড়ায়নি। সেটা আর কেউ নয়, নয়ন তাকে দেখে ফেলে লুকাতে গিয়ে। মুহূর্তেই ডলারের সব কটা ছেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। কারো মাথায় তো কারো কপালে, কারো পায়ে তো কারো ঠোঁটে। একের পর এক বুলেট গেঁথে গেছে তাদের শরীরে। যারা এখনো জীবিত আছে তাদেরকে ঈশানে এগিয়ে যাচ্ছে আর এক কোপ ধরে মাথাটা আলাদা করছে। এভাবে একের পর এক সেই চাইনিজ কুড়ালটা দিয়ে গোস্ত কাটার মতো কুচি কুচি করে তাদের শরীরটাকে টুকরো টুকরো করে ফেলে নিমিষে। যখনই নয়ন ডলারের কাছে যাবে তাকে ট্রাকের নিচ থেকে বের করতে, তখনই কেউ একজন পিছন থেকে তার পাটা টেনে ধরে। এনকে নয়ন নামের সেই সিরিয়াল কিলারটি পিছনে ঘুরিয়ে দেখতে পায় ডলারের এক ছেলে তার পা জাপটে ধরে আছে। নয়ন আর কোনো কিছু না ভেবে যে তার পাটা জাপটে ধরেছিল সেই হাতটার মাঝ বরাবর সেই চাইনিজ কুড়ালটা দিয়ে এক কোপে হাত থেকে শরীরটা আলাদা করে ফেলে। আহারে, বেচারার হাতটা শরীর থেকে আলাদা হওয়ার সাথে সাথে রোডের মাঝখানে তিরিং বিরিং করতে থাকে। সাথে সেই ছেলেটার এক ঘুঘুর কাঁপানো চিৎকার দিয়ে ওঠে, আর তার চিৎকার যেন পুরো জঙ্গল থরথর করে কাঁপছিল। পশু পাখিরা মনে হয় নিজেদের বাসা ছেড়ে পালিয়ে যাচ্ছে অন্য বনে, এতটা ভয়ে তারা চিৎকার করছিল। নয়ন আর কোনো কিছু না ভেবে একের পর এক আঘাত করতে থাকে সিরিয়াল কিলারদের মতো। এখন যেন নয়ন পুরোই পাগল হয়ে গেছে। রক্তের গ্রানটা যেন তাকে বেশ মাতাল করছে। মরিয়া হয়ে উঠছে রক্তখেকর ভ্যাম্পিয়ারদের মতো। এভাবে একে একে সবাইকে মারতে মারতে গাড়ির নিচ থেকে লুকিয়ে থাকা ডলারকে চুলের মুঠি ধরে বের করে বাইরে এনে বলতে শুরু করে, কিরে শালা কুত্তার বাচ্চা, শালা জানোয়ারের বাচ্চা, নেমক হারামের বাচ্চা, লুকিয়ে আছিস কেন? বের হ, তোকে এতটাই ভয়ঙ্কর মৃত্যু দিব যেটা ওয়ার্ল্ড রেকর্ডের খাতায় এবং লিস্টের সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ হয়ে থাকবে। তুই শুধু তোর প্রত্যেকটা দলের ছেলে পেলে ও তোদের বস বুঝবি নয়ন কে জিনিস। তোদের এমন এমন মৃত্যু উপহার দেব যেটা তোদের স্মরণীয় হয়ে থাকবে। তোরা একালে তো আমার হাতে শাস্তি পাবি, কিন্তু পরকালে গিয়েও যখন তোদের সাথে আমার দেখা হবে তারপরে তোরা আমার নামটা চপ করবি। হ্যান্ডকে নয়ন ভাই। ডলার নয়নের মুখে এরকম কথা শুনে হুঙ্কারে বেশ ঘাবড়ে যায়। শরীরটা মুহূর্তের মধ্যে ঘেমে একাকার। শরীরের টি শার্টটা লেপ্টে আছে শরীরের সাথে। ডলার এরকম পরিস্থিতি দেখেও তার আশেপাশে লাশগুলোর অবস্থা দেখে ভয় পিছুতে থাকে। পেছনে পিছুতে পিছুতে হঠাৎ রিঙ্কুর নামে সেই টোকাই মাস্তান তার গলা কাটা দেহটার উপর গিয়ে পড়ে। শুধু দেহ থেকে মাথাটাই নেই, কিন্তু বাকি তার দেহটা টুকরো টুকরো হয়ে আছে।
এক জায়গায় হাতে এখনো বন্দুক আছে রিঙ্কুর। সেই রিঙ্কুর নামের টোকায় মাস্তানটার কাটা হাত থেকে বন্দুকটা নিয়ে যখনই নয়নের দিকে গুলি করতে যাবে, ঠিক তখনই নয়ন তার পায়ের কাছে পড়ে থাকা লাঠিটা এক লাথি দিয়ে লাঠিটা উপরে তুলে শার্ট করে এক বাড়িতে ডলারের মাথার নিচ বরাবর মারে। মারের এত গতি স্পিড ছিল যে ডলার সেখানেই মাথা ফেটে সেন্সলেস হয়ে যায়। এই দৃশ্য দেখে নয়ন ও তার দলবল মুস্কি মুস্কি হাসে। নয়ন তারা দলবলের উদ্দেশ্যে বলে ওঠে, রাজ ও মিন্টু, তোরা লাশগুলো একটা ভিডিও করে নিবি যে তাদের কিভাবে মারা হয়েছে, অথবা তাদেরকে একেবারে পেট্রোল দিয়ে পুড়ে দিবি। আর ট্রাকগুলো ভালো করে চেক করবে। যদি টাকা পয়সা বা কোনো মেয়ে পেলে মেয়েদেরকে তাদের নিজ নিজ বাড়িতে পৌঁছে দিবি। আর টাকাগুলো আমাদের গোডাউনে নিয়ে আসবি। কিছু টাকা গরিব দুঃখীদের বিলিয়ে দিবি। অতঃপর সেই ট্রাকগুলোতে বোম ফিট করে একেবারে ভুম করে উড়িয়ে দিবি। নয়নের মুখে এরকম কথা শুনে মিন্টু ও রাজ একসাথে বলে ওঠে, ঠিক আছে ভাই, আপনি কোনো চিন্তা করবেন না। আপনি নিশ্চিন্ত হয়ে গিয়ে ফ্রেশ হয়ে নেন, আমরা এদিকটা সামনে নেবো। আর এই শালা জানোয়ারের বাচ্চাটার কি করবেন? কার কথা বলছিস? ডলারের কথা? এগো তো আমি গাড়িতে করে নিয়ে যাচ্ছি গোডাউনে। সেখানে গিয়ে তোরা 3 ডিগ্রি দিবি আর আমি 6 ডিগ্রি দিয়ে দেবো রাতে। ওকে ভাই, ঠিক আছে। ওকে ঠিক আছে, কাজটা খুব সাবধানে নিখুঁতভাবে হওয়া চাই আমি। এটা বলে নয়ন এক টানে সেন্সলেস হয়ে থাকা ডলারকে ঘাড়ে তুলে নেয়। অতঃপর কিছুটা পায়ে হেঁটে এসে গাড়ির মধ্যে ছুঁড়ে মারে। ও আপনাদেরকে আরেকটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে সিরিয়াল কিলার এনকে নয়ন ভাই, যাকে এক নামে চিনে সবাই সিরিয়াল কিলার। তাকে জাপান সরকার একটা মোস্ট ওয়ান্টেড বুলেট প্রুফ এবং যে কোনো আঘাতে অর্থাৎ মিসাইল যদি তার গাড়িতে ছোড়া হয় তারপর সে গাড়িটা 1 ইঞ্চিও টনক নড়বে না, তার জন্য জাপান সরকার স্পেশালভাবে এই গাড়িটা তৈরি করেছে। এই গাড়িটা দেখতে ছোট, কিন্তু ভিতরটা রাজপ্রাসাদের চেয়ে কম কিছু না। গাইডের ভিতরে আছে 5টা রুম, একটা বাথরুম, ডাইনিং টেবিল, কিচেন রুম। বলতে গেলে আরো অনেক কিছু দিয়ে সাজানো হয়েছে। দেখতে গেলে রাজপ্রাসাদের থেকে কোনো কিছুতে কম হবে না। এবার এটা যদি একটা চাকা নষ্ট হয় তা নিজে থেকে আবার নতুন সেট হয়ে যায়। নয়ন যে যে দেশগুলোতে সফর করেছে সেই দেশের সরকারগুলো তাকে এরকম অনেক দামি দামি উপহার গিফট করেছে। সাথে ওই দেশের প্রধান আইনজীবী হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। ওই দেশের সরকার কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে নয়নের সাথে ফোনে কথা বলে, তারপর সিদ্ধান্ত স্থির করে। এতটাই তার পাওয়ার, এমনি এমনি তো ভাই তার নামটা হয়নি এনকে নয়ন ভাই। অতঃপর নয়ন ডলারকে নিয়ে সেই বাংলোর ভিতরে চলে আসে। তারপর ডলারকে একটা চেয়ারের সাথে বেঁধে নয়ন ফ্রেশ হতে চলে যায় ওয়াশরুমে। এদিকে প্রত্যেকটা ট্রাক চেক করে। ট্রাকগুলোতে প্রায় 2 ট্রাক ভর্তি টাকা, আর বাকি দুটোতে প্রায় সোনা, ড্রাগস, গাঁজা, ফ্রেন্সি, ডাবল, আর একটি ট্রাকে প্রায় মেয়ে ভর্তি। অতঃপর মেয়েগুলোকে খুব সতর্কতার সাথে ট্রাক থেকে বাহির করে যে যার বাড়ির উদ্দেশ্যে পাঠিয়ে দেয়। কিছু টাকা গরিব দুঃখীদের মাঝে পাঠিয়ে দেয় তার লোকদের হাতে, আর কিছু টাকা পাঠিয়ে দেয় তাদের গোডাউনে। অতঃপর পুরো রাস্তাটা পেট্রোল দিয়ে একেবারে নদীর বন্যা হয়ে যায়। চারদিকে শুধু পেট্রোলে ভাসে, আর পেট্রোলের উপর ভাসিয়ে লাশগুলো। অতঃপর সেই ট্রাকগুলোতে বোমা ফিট করে, লাশগুলোর উপরে আগুন ছুড়ে মারে। সাথে সাথে ভুম ভুম একের পর এক ট্রাকগুলো বোমা বিস্ফোরণ হতে থাকে। পুরো জঙ্গলটা যেন মুহূর্তের মধ্যে আশেপাশে সব পুড়ে যায়। এ যেন এক দোজকের মতো আগুন জ্বলতে থাকে। এতটাই আগুনের তীব্রতা যে কোনো সাধারণ মানুষ দেখে নিশ্চিত হয়ে বলতে পারবে এখানে দোজকের আযাব হচ্ছে। আগুন লাগিয়ে দেওয়ার পর তারা আগুনের তীব্রতা দেখে রাজ ও মিন্টু তার ছেলেপেলেদের হাসতে হাসতে সেই স্থান পদত্যাগ করে। অন্যদিকে এরকম শব্দ শুনে জঙ্গলের আশেপাশে যে এলাকাগুলো আছে তাদের মধ্যে থেকে কোনো এক ব্যক্তি 999-এ ফোন করে ঘটনাস্থলের কথা বলে। সাথে সাথে সেখানে পুলিশ, র্যাব, আর্মি, নৌবাহিনী, সেনাবাহিনী, এমনকি দমকল বাহিনী পর্যন্ত এসেছে, যাদের আমরা ফায়ার সার্ভিস বলে ডাকি। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ এসে আগুন নেভাতে থাকে, কিন্তু আগুন নিয়ন্ত্রণের আসার কোনো নামগন্ধই নেই। শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে ফ্লাইং হেলিকপ্টারের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে আইন শৃঙ্খলা বাহিনী। এরই মধ্যে খবর পেয়ে সাংবাদিক মিডিয়া চলে আসে ঘটনাস্থলে। অতঃপর সাংবাদিক টেলিভিশনের পর্দায় একের পর এক পর্দা ফাঁস করতে শুরু করে।
হ্যালো, আমি এই মুহূর্তে আছি শহর থেকে প্রায় 3 থেকে 4 কিলোমিটার দূরে অতি একটা ঘন কালো পাহাড়পুর জঙ্গলের কাছে। এখানে আগুন লেগেছে, সরি, আগুনটা লাগানো হয়েছে, সাথে বিস্ফোরণ হয়েছে। দমকল বাহিনী, সেনাবাহিনী, র্যাব, পুলিশ, আর্মি সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আগুনটাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ আগুনটাকে নিয়ন্ত্রণে আনতে না পেরে শেষ পর্যন্ত ফ্লাইং হেলিকপ্টারের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। ঘটনাস্থলে আমরা খবর পেয়েছি এখানে কিছু স্মাগলিং করা হচ্ছিল, যেগুলোর খবর পেয়ে সরকারি অফিসার NK নয়ন সিরিয়াল কিলার ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। অতঃপর ঘটনাস্থলে মাফিয়াদের সাথে এবং মাদক ব্যবসায়ীদের সাথে তার সংঘর্ষ হয়। আপনারা তো জানেনই এই NK নয়ন কতটা ভয়ঙ্কর। সবকটাকে একসাথে মেরে পুরো রোডটাতে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেয় লাশগুলো, সাথে সেসব অস্ত্র পাচার, নারী পাচার ও ড্রাগ স্মাগলিং করার ট্রাকগুলোতে বোমা বিস্ফোরণ করে উড়িয়ে দেয়। আমরা ঘটনাস্থলে এটুকু এসে খবর পেয়েছি। চলুন ইন্সপেক্টর রানার কাছ থেকে আরও কিছু জেনে নেই। দেখুন, আমি খুব দুঃখিত, ইমোতে আমি কোনো কিছুই বলতে পারছি না। তবে এতটুকু বলতে পারি, এখানে এমন কিছু অন্যায় কাজ হচ্ছিল যার জন্য NK নয়ন ভাই এই কাজটা করতে বাধ্য হয়। আপনারা তো জানেনই যে সে কোনো কারণ ছাড়া কোনো কিছু করে না। দেখুন শ্রোতারা, আরও কিছু জানতে চাই, সেটা হচ্ছে এই NK নয়ন সিরিয়াল কিলার শুধু সে একজন সরকারি অফিসার নয়, বরং কম বেশি 18টা দেশের আইনজীবী হিসেবে প্রধান নিয়োগ পেয়েছেন। সাথে আমাদের দেশের সরকারও তাকে দেশের পুরোপুরি আইন শৃঙ্খলা হিসেবে প্রধান ঘোষণা করেছেন। সে একজন এত বড় মাফিয়া হওয়া সত্ত্বেও সরকার তাকে এতটা পাওয়ার কেন দিল? আপনার শ্রোতারা জানতে চায় নাকি শুধুমাত্র আপনি জানতে চান? মিয়া ঢং করে আলাপ করার জায়গা পান না? দেশে যখন সন্ত্রাসীরা বোমা বিস্ফোরণ করে, নারী পাচার করে, নারী ধর্ষণ করে, শিশু পাচার করে, মাদক ব্যবসা করে, তখন আপনারা কোথায় থাকেন? যখনই সরকার NK নয়ন সিরিয়াল কিলার ভাইকে লন্ডন থেকে দেশের সুরক্ষার জন্য এনেছে, সেই আপনাদের উল্টোপাল্টা কথা বলা শুরু হয়ে গেছে। আমি এতটুকু খবর পেয়েছি, নয়ন ভাই সরকারের কাছে মাত্র 1 সপ্তাহ সময় নিয়েছে। এই 1 সপ্তাহ সময়ের মধ্যে পুরো এলাকা থেকে যত টোকাই, মাস্তান, মাফিয়া, চোর, বাটপার, চাঁদাবাজ আছে সব কটাকে দেশের বাইরে পাঠিয়ে দেবে, আর না হয় তাকে মাটির 3.5 হাত নিচে পুঁতে ফেলবে। আপনারা এতক্ষণ যুক্ত ছিলেন ইন্সপেক্টর রানার সাথে। ইন্সপেক্টর রানার মুখে এরকম কথা শুনে সাধারণ জনগণও বুঝতে পেরে গেছে যে তাদের সুখের আভাস চলে এসেছে। কেননা এই নয়ন যে শহরে পা রাখে, সেই শহরটা থেকে সেসব গরিব দুঃখীরা খুব সুখে শান্তিতে বসবাস করতে পারে। আমরা গোপন সূত্রে এটাও জানতে পেরেছি যে গরিব দুঃখীদের মাধ্যমে কিছু টাকা বিলিয়ে দেওয়া হয়েছে। আজকের খবর এটুকু ছিল। পরবর্তী খবর পেতে আমাদের সাথেই থাকুন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। অন্যদিকে এরকম খবর টিভিতে দেখছিল নয়ন। সাংবাদিকের এবং আইন শৃঙ্খলা বাহিনীর এরকম হইচই দেখে অট্টহাসিতে মেতে পড়ে এই নয়ন। এদিকে রাজ ও মিন্টু এসে ডলারের জ্ঞান ফিরিয়ে 3rd ডিগ্রি দেওয়া শুরু করে আর বলে ওঠে, এই ডলার, মিন্টু ভাই, আমাকে একটা চেয়ার এনে দাও তো। অতঃপর মিন্টুকে ডলারের সামনে একটা চেয়ার এনে দেয়। ওই চেয়ারের উপর রাজ বসে পড়ে। কিছুক্ষণ পর দাঁড়ালে জ্ঞান ফিরে আসে। ডলার মিটমিট করে চোখ খুলে দেখতে পায় একটা অন্ধকার রুমে বাঁধা অবস্থায় মাথার উপর 200 ওয়াল্টের লালচে বাতি জ্বলছে। কারো গলার আওয়াজ শুনে চমকে গিয়ে সামনে তাকায় ডলার, আর তার সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি বলে ওঠে, ডলার দেখ, তোকে হালকা ডিগ্রি দিয়েছি, তুই যদি এখন ভালো ভালো আমাদের সব কিছু বলে দিস তাহলে তোর জন্যই ভালো, কারণ আমরা তোকে দিচ্ছি 3rd ডিগ্রি, আর NK নয়ন এসে তোকে দেবে পুরো 66 ডিগ্রি। তোকে আমরা যা যা প্রশ্ন করব তার সঠিক উত্তর দিবি। ডলার এবার ভালো করে তাকিয়ে দেখে ইন্সপেক্টর রাজ সামনে দাঁড়িয়ে আছে। ডলার রাজের দিকে তাকিয়ে বিশ্রী রকমের একটা মুচকি হাসি দিয়ে বলতে শুরু করে, তোরা মারবি আমাকে, মেরে ফেল, তবু আমি মুখ খুলবো না, জীবন দিয়ে দেবো, কিন্তু বিশ্বাসঘাতকতা করবো না। কি করি বল ভাই, ভেবেছিলাম তুই সঠিকভাবে উত্তর দিবি, কিন্তু এখন তো আমাদের 3rd ডিগ্রি দিতেই হবে তোকে। এই বলে ইন্সপেক্টর রাজ একটা বালতি থেকে গরম পানি নিয়ে ডলারের মুখে মারে। ডলারের মুখে একটা কোপা ঢুকিয়ে দেয়, তার উপর ফুটন্ত গরম পানি ঢালতে শুরু করে। গড় গড় করে ডলারের মুখের ভিতর দিয়ে পানি যাচ্ছে আর পেটের ভিতরে। আহারে, কি যন্ত্রণা, কি কষ্ট! এ যেন জাহান্নামের থেকেও ভয়ঙ্কর। তার 3rd ডিগ্রি থেরাপি। মুখ পুড়ে মাসুকগুলো গলে গেছে, বুকের ভিতরে প্রচণ্ড জ্বালাপোড়া করতে শুরু করে, আর পেটের মধ্যে নাড়ি ভুড়িগুলো যেন ঝুলে আগুন ধরে গেছে।
ডলার যেন কথা বলার ভারসাম্য হারিয়ে ফেলেছে। চিৎকার দিয়ে বলে ওঠে ডলার, মেরে ফেল আমাকে, মেরে ফেল, তবু আমি বলবো না আমার লিডারকে। ডলারের মুখে এরকম তেজওয়ালা কথা শুনে রাজের মাথা আবার বিগড়ে যায়। একের পর এক থাপ্পড় দিতে থাকে ডলারের গালে। একসাথে এতগুলো থাপ্পড় খেয়ে যেন ডলারের কান ভন ভন করছে। তার যেন পুরো দুনিয়াটা গোল আকারে ঘুরতে থাকে। এবার ইন্সপেক্টর রাজ বলে ওঠে, কিরে এখন মুখ খুলবে নাকি আরো 3rd ডিগ্রি দিতে হবে? এখন তো ভাই ভালোভাবে বলে দে, তো যন্ত্রণা দেখে আমার নিজেরই কষ্ট লাগছে রে। ইন্সপেক্টর রাজের মুখে এরকম কথা শুনে ডলার নামের সেই টোকাই মাস্তান ডলার একটা বৃষ্টি রকমের মুচকি হাসি দিয়ে বলতে শুরু করে, তোরা শুধু আমাকে গরম পানি কেন রে? তোরা যদি আমাকে অ্যাসিডও চুবিয়ে মারিস তবু 1 ইঞ্চি তোরা আমার ভেতর থেকে একটা কথা বের করতে পারবি না। ইন্সপেক্টর রাজ ডলারের মুখে এরকম কথা শুনে আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে মুচকি একটা হাসি দিয়ে ডলারের উদ্দেশ্যে বলে ওঠে, ভাই তোদের জন্য আমি না রে, বরং তোদের জন্য ওই সিরিয়াল কিলার এনকে নয়নই ঠিক আছে। তোদের আঘাত করতে করতে আমার নিজেরই হাল বেহাল হয়ে গেছে, তবুও তোর ভেতর থেকে একটা কথাও বের করতে পারলাম না। আফসোস যে 3rd ডিগ্রি তোর হয়তো বসেই এখনো আসেনি। এখন তো তোকে 666 ডিগ্রি দেওয়ার জন্য আরেকজন আসছে, শুধু ওয়েট ফর ওয়াচ। এটা বলে ইন্সপেক্টর রাজ চেয়ার থেকে উঠে দাঁড়ায়। পকেট থেকে ফোনটা বের করে কোনো এক অজ্ঞাত ব্যক্তির ফোন নাম্বারে ফোন করে ওপার থেকে কি বলছে শোনা যাচ্ছে না। কিছুক্ষণের মধ্যেই সে আগন্তুকটি রুমে প্রবেশ করে। আপনারা ঠিক ধরেছেন, সে আর কেউ না, সে হচ্ছে নয়ন। নয়ন এবার ডলারের সামনে চেয়ার টেনে বসে পড়ে আর রাজের উদ্দেশ্যে বলে ওঠে, কিরে তোরা এখনো এর মুখ থেকে কোনো কথা বের করতে পারিসনি? না ভাই, একে এতটা ডিগ্রি দিলাম, তারপর তার মুখ থেকে কোনো কথাই বের হচ্ছে না। একটাই কথা, সে জীবন দেবে তবুও বেইমানি করবে না। এবার নয়ন তার হাতে থাকা বক্সটা মাটিতে রেখে বক্সটা খুলতে খুলতে বলে ওঠে, তাই নাকি? তাকে তো মরতে হবে। এমনিতেও যেহেতু বলবে না, তাহলে আমার 66 ডিগ্রি থেরাপিটা দিয়ে একটু ট্রাই করি। এই বলে নয়ন বক্স থেকে একটা প্লাস বের করে, অতঃপর একটা হাতুড়ি বের করে। ফ্লাক্সটা ডান হাতের একটা নাঙ্গল টেনে ধরে আর হাতুড়ি দিয়ে পরপর হাতের 5টা আঙ্গুল একেবারে থেতরে যায়। সাথে সাথে ডলার এক গোপন কাঁপানো চিৎকার দিয়ে বলে ওঠে, দেখ আমাকে আর মারিস না, আমি মানছি আমার ভুল হয়ে গেছে, আমাকে এবারের মতো মাফ করে দে। দেখ আমি তোদের কথা দিচ্ছি, শুধু এই শহর নয় পুরো বাংলাদেশ ছেড়ে দেব। কেবল তো শুরু করলাম, তোর সাথে আর কি কি হয় দেখ। একটুতেই মুখ খুলতে শুরু করলি, আরও কিছু তো টিপস ব্যবহার করতে হবে, তারপর না হয় বলতে শুরু করিস। এটা বলে নয়ন বক্স থেকে একটা ফল কাটা ছুরি বের করে। অতঃপর ডলারের বাম হাতের উপর ছুরিটা রেখে একটা টান দেয়, হাতটা ছেড়ে দুভাগ করে ফেলে। অতঃপর সেই কাটা স্থানে মরিচের গুঁড়ার সাথে লবণ ঢেলে দেয়। এতে ডলার চিৎকার আরো বেড়ে যায়। কান্না করতে করতে এবং আতঙ্কের সুরে ডলার বলে ওঠে, ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, আমাকে মাফ করে দাও প্লিজ ভাই, এবারের মতো ছেড়ে দাও। তোমার যা যা জানার আছে সব বলো, আমি তোমাকে সব প্রশ্নের উত্তর দেব। তবু আমাকে এত কষ্ট দিও না, পারলে একেবারে মেরে ফেলো, তবুও তোমার এই যন্ত্রণা আমি আর নিতে পারছি না। তুই বললি যে তোকে আমি ছেড়ে দেব, সেটা নয়, তোকে আগে শাস্তি পেতে হবে। তোকে আগে ভালো বলে আমার লোকেরা জিজ্ঞেস করেছিল, কিন্তু তুই বলিসনি। এখন যেহেতু আমি আমার 66 ডিগ্রি থেরাপি দেওয়া শুরু করেছি, যতক্ষণ না শেষ করছি ততক্ষণ অবধি তুই যন্ত্রণা সহ্য করবি। অতঃপর তুই যদি চাস তাহলে বলবি, না হলে তুই বড়বারে পাড়ি জমাবি। এটা বলে নয়ন একটা রুমাল পুড়ে দেয়। তারপর সেই ক্ষতস্থানটি লবণ মরিচ ঢেলে দিয়ে একের পর এক সেলাই করতে থাকে কসাইদের মতো। আহারে কি কষ্ট! ডলার যেন জীবিত থেকেও মৃত হয়ে গেছে। ডলার যন্ত্রণা কষ্ট কি জিনিসটা বেশ উপলব্ধি করতে পারছে, কিন্তু চিৎকার দেওয়ার মতো কোনো উপায় নেই, কেননা নয়ন তো তার মুখে রুমাল পুড়ে দিয়েছে। অতঃপর হাতটা সেলাই করার পরে ইলেকট্রিক্যাল কিছু যন্ত্র নিয়ে আসে ডলারের সামনে। তারপর কোনো কথা ছাড়াই ডলারকে প্রায় 1 মিনিট 4 সেকেন্ড ইলেকট্রিক্যাল শর্ট দেওয়া হয়। এবার পুরোপুরি ডলার একদম নিস্তেজ হয়ে যায়। ডলারের এরকম অবস্থা দেখে নয়ন তার মুখ থেকে রুমালটা বের করে বলতে শুরু করে, দেখ আমি তো তোকে মাত্র টর্চার শুরু করলাম, এর থেকেও অনেক টর্চার করেছি বহু মানুষকে। তোর থেকে বড় বড় মাফিয়ারা আমার কাছে হার মানতে বাধ্য হয়েছে। তোকে দেখে আমার বেশ মায়া হচ্ছে, তোকে আর শাস্তি না দিয়ে বলার সুযোগ দিলাম।
তো বল, আমি যা যা প্রশ্ন করব তার সঠিক সঠিক উত্তর দিবি। ডলারের কথা বলার মতো কোনো শক্তি পাচ্ছে না, মাথাটা নিচের দিকে দিয়ে পড়ে আছে, মুখ দিয়ে লাল গড়িয়ে পড়ছে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। তাই ডলার কথা না বলতে পেরে মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জানায়। আমার প্রথম প্রশ্ন, তোর পুরো পরিচয় দিবি। তুই কোথায় থাকিস? কিভাবে তুই এত বড় গ্যাংয়ের সাথে জড়িত হলি? কলেজের মেয়েদের তোরা কিভাবে পাচার করতি? কিভাবে কলেজের মধ্যে ড্রাগস সাপ্লাই দিতি? বা তোদের গ্যাংয়ের সাথে কে কে জড়িত আছে? একে একে তুই সব বলতে থাক, আমি শুনছি মন দিয়ে। ডলার নয়নের মুখে এরকম কথা শুনে নিজের দিক থেকে মাথাটা উপরের দিকে তুলে নয়নের দিকে একটা মুচকি হাসি দিয়ে খুব করুণ স্বরে একে একে বলতে শুরু করে। আমি উঠে আসা এক নগ্ন, সবাই আমাকে বীরজু ভাই বলে চেনেন। তখন কিভাবে এই গ্যাংয়ের সাথে জড়িয়ে যায় নিজেও কল্পনা করতে পারিনি। দুবেলা দুমুঠো ভালো করে খেতে পেতাম না, তাই কাজের সাথে আমিও লিপ্ত হয়ে যাই। ধীরে ধীরে খারাপ কাজ, অন্যায় কাজ করতে থাকি। নাম হয়ে যায় ডলার। ডলার নামটা শুনতেই মানুষ প্যান্টে হিসু করে ফেলতো। নারী পাচার, শিশু পাচার, স্মাগলিং, হীরা পাচার, সোনা পাচার, শিশু ধর্ষণ, নারী ধর্ষণ, বিভিন্ন অন্যায় কাজের সাথে লিপ্ত আছি আমিও আমার গ্যাংয়ের লোকেরা। আপনারা আমাকে যেভাবে ধরেছেন, সেখানে 2 ট্রাক ভর্তি টাকা ছিল, সাথে মেয়ে আর ড্রাগস আর সোনা। এগুলো পাচার করতে পারলে আমি পেতাম 10 লক্ষ টাকা। আমার দায়িত্ব শুধু কোথায় কখন মাল ডেলিভারি দিতে হবে এটুকুর মধ্যে অবধারিত। কে আমার বস বা কে গ্যাংয়ের লিডার কোনো কিছু আমি সত্যি জানি না, তবে এতটুকু বলতে পারি এই গ্যাংয়ের সাথে প্রিন্সিপালের হাত আছে। কলেজ থেকে মেয়েরা নিরুদ্দেশ হওয়ার প্রথম কারণ হচ্ছে সে প্রিন্সিপাল। সে প্রিন্সিপালকে ধরতে পারলে আপনার আসল লোককে বের করতে পারবেন। আর তাদের ডান হাত হচ্ছে টনি। এই টনি তাদের সকল প্রকার অন্যায় কাজের হিসাব রাখে। কোথায় কখন কোন মাল ডেলিভারি করা হবে, কোন অ্যাকাউন্টে কত টাকা ঢুকবে, সব দেখাশোনা করে এই টনি। এই টনিকে যদি আপনারা খুঁজে বের করে ধরতে পারেন, তাহলে আসল অপরাধীর কাছে আপনারা খুব শীঘ্রই পৌঁছাতে পারবেন। আমি তো একটা মশা মাত্র, আমায় মেরে আপনাদের লাভ কি? প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি দেশ ছেড়ে চলে যাব। খুব সুন্দর কথা বলেছিস, কিন্তু তুই যে কলেজের মেয়েদের বিরক্ত করতি, নতুন কোনো মেয়ে কলেজে ভর্তি হলে তুই তাদের সাথে প্রথম রাত কাটাতি, এটা কি সত্যি নয়? ভাই, এটা একদম সত্যি, আর এসব কাজ আমি আজ থেকে ছেড়ে দেব। আহা, তুই ভুল করলি তো। তুই ছাড়া পাবি না, বরং পরবারে পারে জমাবি। এটা বলে নয়ন একটা প্লাস বের করে, ডলারের প্যান্ট খুলে তাকে উলঙ্গ করে চেয়ারের সাথে আবারও বেঁধে ফেলে। অতঃপর তার পুরুষ লিঙ্গটা প্লাস দিয়ে টেনে ধরে একটানে শরীর থেকে আলাদা করে ফেলে। তারপর তার চোখের সামনে কুড়ালটা দিয়ে একের পর এক লিঙ্গটা কেটে টুকরো টুকরো করে ফেলে। অতঃপর নয়ন আস্তে আস্তে বলে ওঠে, এটা দিই তুই মেয়েদের সাথে রাতের সময় কাটাতি, তাদের বিরক্ত করতি, তাদের জোরপূর্বক দর্শন করতি। সেই জিনিসটাই তোর শরীর থেকে আলাদা করে ফেললাম। হ্যাপি জার্নি, উপরে গিয়ে ভালো থাকিস। এটা বলে নয়ন আর কোনো কিছু না ভেবে হাতে থাকা ছুরিটা দিয়ে ঢুকিয়ে দেয় তার গলার মাঝ বরাবর। ছটফট করতে করতে সেখানেই মারা যায় ডলার। অতঃপর নয়ন বলে ওঠে, লাস্টে এমন জায়গায় রেখে আসবি যেখানে কাক পক্ষীরা পর্যন্ত টের পাবে না। মনে রাখিস, খেলা এখনো শেষ হয়নি, অপরাধীরা এখনো আমার জালে ধরা পড়েনি। তাই কেউ যেন কিছু বোঝার আগে কাজটা ফিনিশ করা চাই। অন্যদিকে টিভিতে দেখানো খবর পেয়ে টনি সাথে সাথে প্রিন্সিপালকে ফোন করে। কি বলছে চলুন তাহলে শুনে আসি। হ্যালো, প্রিন্সিপাল স্যার বলছেন? টনি বলো, আমি প্রিন্সিপাল বলছি। স্যার, টিভিতে দেখা নিউজটা দেখেছেন? আমাদের কোটি কোটি টাকা লোকসান হয়ে গেল, এতগুলো মেয়ে হাতছাড়া হয়ে গেল, এতগুলো সোনা, এতগুলো ট্যাক্স, সাথে আমাদের ছেলে পেলে একটাও বেঁচে নেই। দলের সব কয়টা ছেলে নৃশংসভাবে মারা গিয়েছে ওই এনকে নয়নের হাতে। সাথে আমি এটা খবর নিয়ে দেখেছি, বর্তমানের ডলার নয়নের হাতে বন্দি আছে। ডলার যদি একবার মুখ খুলে দেয় তো কেল্লাফতে। স্যার, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব কিছু করতে হবে। টনি, তুমি একদম ঠিক বলেছ। প্রত্যেক মানুষের তার জীবনের ভয় থাকে। আমি মরতে চাই না এত তাড়াতাড়ি। এত কোটি কোটি টাকা কিসের জন্য করেছি যদি ভোগ করতে না পারি? এই এনকে নয়ন শহরে এসেছে মানে আমাদের তার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। বাঁচার একটাই উপায়, যত তাড়াতাড়ি সম্ভব সবাই আন্ডারগ্রাউন্ড হয়ে যাও। খুব জরুরি একটা মিটিং ডাকো, যেখানে সবাই
স্যার সবাইকে জানিয়ে দিই যে জরুরি তলব করা হয়েছে, আর কাল রাতেই না হয় এই জরুরি তলবটা দেই। আমি চাই সব হিসাব বুঝিয়ে দিয়ে দেশ ছেড়ে চলে যেতে। আমি মরতে চাই না তার হাতে এভাবে নৃশংস হয়ে, কারণ সে যতটা হিংস্র সেদিন আমাদের দলের ছেলেপেলেদের মৃত্যুটা দেখেই বুঝতে পেরেছিলাম আমি। কারো শরীরের কোনো অস্তিত্ব নেই, কারো শরীর থেকে মাথাটা আলাদা, তো কারো শরীর থেকে হাত। এটাই ভয়ঙ্করভাবে মেরেছে ও NK9 সিরিয়াল কিলার। তুমি ঠিক বলেছ, সরকার তাকে একটা পাওয়ার দিয়েছে যা বলার বাহিরে। শুধু আমাদের দেশও নয়, বরং আশেপাশে যে 18টি দেশ আছে সেইগুলো তো তার রাজত্ব চলে। তার একটা ফোনে পুরো 18টি দেশে আইনবাহিনী ভেঙে আসবে আমাদের মতো কিছু চুনোপটি মাফিয়াদের খতম করে দিতে। তাই ধরা পড়ার আগে দেশের বাইরে যাওয়াটা মোক্ষম কাজ হবে। তুমি সব ব্যবস্থা করো টনি, আমি মেয়রের সাথে কথা বলে সবকিছু ঠিকঠাক করছি। স্যার, আমি সব ব্যবস্থা করছি, আপনি কোনো চিন্তা করবেন না। আর আপনি একটু সাবধানে থাকবেন, কারণ ও হলো ছদ্মবেশী, ওকে চেনা বড় মুশকিল। ও হলো বহুরূপীদের রাজা, নামটা তার এমনি NK9 ভাইয়া। সে যেটা বলে সেটাই করে। সরকারের কাছে 1 সপ্তাহ সময় নিয়েছে, শুনেছি তার মধ্যে আমাদেরকে এই দেশের মাটি থেকে বিতাড়িত করবে। তাই যা করার এই 1 সপ্তাহের মধ্যেই করতে হবে। ওকে, ঠিক আছে, তুমি দ্রুত সেটাই করো, যেটা আমাদের মঙ্গল হবে। ওকে স্যার। এই বলে তারা ফোন কেটে দেয়। টনি কিভাবে কি করবে একে একে সব গোছাতে থাকে। অন্যদিকে রাজ ও মিন্টু মিলে ডলারের লাশটা কোনো এক নদীতে ফাঁসিয়ে দিয়ে চলে আসে বাড়িতে। পরের দিন সকালে মেহের ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আজকেও কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। 3 বান্ধবী মিলে গল্প করতে করতে গাড়িতে করে চলে আসে কলেজের গেটের সামনে। মেহের আজকেও কলেজের গেটে দাঁড়িয়ে আছে সেই পাগলটা। মেহের কি যেন ভেবে গাড়ি থেকে নেমে করিম চাচার চায়ের দোকান থেকে কিছু খাবার এনে পাগলটার সামনে রেখে আবারও চলে যায়। তা দেখে পাগলের বেশে সেজে থাকা নয়ন মনে মনে বলে ওঠে, বাহ, আমার হবু বউটা দেখি তো দেখতে সেই রকম সুন্দরী হয়েছে। শ্বশুরটাও বানিয়েছে একটা জিনিস মারি। চিন্তা করো না গো আমার সুন্দরী, খুব শীঘ্রই আসতে চলেছি আমি তোমার কাছে। আহা, আমার হবু বউটা যেন দেখতে ডানা কাটা পড়ে। শুধু কি ডানা কাটা পড়ি, বলতে গেলে জান্নাতের সেই হুড় পড়ি। দেহের গঠন থেকে বোঝা যাচ্ছে বেশ ফিকারওয়ালা বডি, লম্বায় প্রায় 5 ফুট 7 ইঞ্চি, দুধে আলতা শরীরের রং। ঠোকা দিলেই যেন শরীর থেকে মধু সরবে। লাল টমেটোর মতো গাল জোড়া, গোলাপের পাপড়ির মতো ঠোঁট জোড়া। ঠোঁটের নিচে লেগে আছে সবসময় একটা মুচকি হাসি, যে হাসিটা তার প্রতি আমায় করে খাড়াখাড়ি। মেঘ, কালো কাজল, ঘন চল, কোমর পর্যন্ত দোলানো। চোখ জোড়া তার হরিণী চোখের মতো, যেন আজীবন তাকিয়ে থাকি তার ওই চোখের দিকে। আহা, যাই হোক, আমার হবু বউয়ের দিকে আবার নজর দিয়েন না ভাই। আমি মিশনে আসছি বলে আমার বউয়ের দিকে একটু খেয়াল রাখেন, কারণ আপনাদের তো হবু বাবি হবে, তাই না? এটা ভেবেই নয়ন মুচকি মুচকি হাসে। তার এই হাসির সবার অগোচরে। দেখতে দেখতে সকল শিক্ষার্থীরা এসে কলেজে সমাগম করে দেয়। কলেজের ভেতর এখন চলছে ক্লাস। সময় বাজে 11:45। তখনই হঠাৎ করে শহরের রাস্তা থেকে বেরিয়ে আসে কালো রঙের একটা স্মার্ট গাড়ি। গাড়িটা আবার প্রবেশ করে কলেজের গেট দিয়ে। ভেতরে নয়ন ভালো করে তাকিয়ে লক্ষ্য করে দেখে এটা এই শহরের মেয়র জামাল চৌধুরী। তাকে দেখে নয়ন মুচকি হাসি দিয়ে মনে মনে বলে ওঠে, পাখি কি তাহলে এটাই নাকি? যদি এটা হয় তাহলে তো পাখি অলরেডি কাছে পড়ে গেছে। এটা বলে নয়ন অট্ট হাসিতে মেতে ওঠে সবার চোখের অগোচরে। কলেজে একে একে ক্লাস চলতে থাকে। এদিকে মেয়রের গাড়ি থেকে নেমে সোজা প্রিন্সিপালের রুমে চলে যায় বিনা অনুমতিতে। প্রিন্সিপাল তার চেয়ারে বসে ল্যাপটপে কি যেন কাজ করছিল। তখনই মেয়র চেয়ারে ধপাস করে বসে চিল্লিয়ে বলে ওঠে, এই প্রিন্সিপাল, এই আমার দিকে তাকা। তার অফিস কক্ষে এরকম কারো চিৎকার আর হঠাৎ করে শুনে হকচকিয়ে চেয়ার থেকে উঠে দাঁড়ায় প্রিন্সিপাল। সামনে তাকিয়ে দেখতে পারে মেয়র। মেয়রকে দেখে করুণ সুরে বলে ওঠে, আরে স্যার, আপনি চলে এসেছেন, কলেজের ভিতরে এসেছেন, অথচ আমাকে ফোন দিলেন না। স্যার, কি খাবেন বলুন, চা না কফি? আরে মিয়া, রাখো তোমার চা আর কফি। আমার কোটি কোটি টাকার লোকসান হয়ে গেল, আর তুমি আছো চা আর কফি নিয়ে। এত ইমিডিয়েটলি ডাকলে কেন, তাড়াতাড়ি বলো। মেয়রের মুখে এরকম চিৎকার চেঁচামেচি শুনে প্রিন্সিপাল বেশ ঘাবড়ে যায়। প্রিন্সিপাল আর কিছু না ভেবে আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে মাটির দিকে তাকিয়ে
মেয়রের উদ্দেশ্যে বলতে শুরু করে। সরি স্যার, আমাদের শহরটা খুব শীঘ্রই ছেড়ে দিতে হবে এবং প্রত্যেকটা লোককে আন্ডারগ্রাউন্ড যেতে হবে। কেন পাগল হয়ে গেছো? সামনে আমার কোটি কোটি টাকা লস হয়ে গেল, আবার যদি হয়ে যায় তাহলে আমার ব্যবসা তো লাটে উঠে যাবে। স্যার, আপনি পড়েছেন টাকা নিয়ে, শহরে ঢুকে পড়েছে এনকে নয়ন, যাকে সবাই সিরিয়াল কিলার বলে ডাকে। ওই দিন সোমবারে দেখেননি আমাদের ছেলেপেলেদের কিভাবে নৃশংসতার সাথে খুন করেছে? সাথে প্রত্যেকটা লাশকে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দিয়েছে। 5টা ট্রাক আমাদের বোম দিয়ে উড়ে দিয়েছে। ডলারের কোনো খোঁজখবর নেই, ডলার নিরুদ্দেশ। টনি বলেছে ডলার নয়নের হাতে জিম্মি আছে, আর ডলার যদি একবার মুখ খুলে তো বুঝতেই পারছেন ব্যাপারটা কি। আমিও বুঝতে পেরেছি, এই ছদ্মবেশী এনকে নয়নকে যে করে হোক আমাকে খুঁজতেই হবে। তাকে দুনিয়ার থেকে যে করে হোক আমাকে বিতরিত করতেই হবে, না হলে আমরা ব্যবসা চালাতে পারবো না। ঠিক আছে, যত তাড়াতাড়ি সম্ভব তোমার হিসাব ঠিকঠাক করো। কয়েকদিনের মধ্যেই আমরা বসকে সব কিছু ঠিকঠাক করে আন্ডারগ্রাউন্ডে চলে যাব। স্যার, আপনি কাকে মারার কথা বলছেন? নয়নকে? তাকে মারতে গেলে আপনাকে আবার পুনরায় 10 বার জন্মগ্রহণ করতে হবে। যেখানে 18টা দেশের প্রধান আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছে তাকে মারবেন আপনি? দেখো, যেটা হবার হয়ে গেছে, আপাতত ধান্দা বন্ধ রাখতেই বলা যায়। না কখনো আমরা ধরা পড়ে যাই, আর একবার যদি ধরা পড়ি তাহলে গলা কাটা মুরগির মতো ছটপট করে আমাদের প্রাণ হারাতে হবে। ঠিক আছে স্যার, এত কথা বলা যাবে না। এটা কলেজ, কে কোন কথা শুনে তাই সেটা বলা যাবে না। আমি সব কাগজপত্র ঠিকঠাক করে আপনাকে জানাবো। ওকে ঠিক আছে, দ্রুত সব কাজ কমপ্লিট কর আর সবাই আন্ডারগ্রাউন্ড হয়ে যা। ওকে ঠিক আছে, তাহলে এখন আপনি আসেন। অতঃপর দুজনের মধ্যে কথোপকথন শেষ করে প্রিন্সিপালের অফিস থেকে মেয়র সোজা কোনো কথা না বলে বেরিয়ে পড়ে। সোজা কলেজের গেট দিয়ে বেরিয়ে যায়। সাথে সাথে নয়ন রাজকে সবার চোখের অগোচরে মেসেজ দিয়ে বলে, হ্যালো রাজ, আমি তোকে একটা গাড়ির নাম্বার দিচ্ছি, এই গাড়িটিকে ট্র্যাক করে কোথায় কখন কি করে তার পুরো ডিটেলস আমার চাই। এই ছোট্ট মেসেজটা খুব সতর্কতার সাথে সেন্ড করে নয়ন। অন্যদিকে এরকম মেসেজ পেয়ে রাজ সেই গাড়িটাকে ট্র্যাক করতে থাকে। দেখতে দেখতে কলেজ ছুটি হয়ে যায়। সকল ছাত্রছাত্রী বেরিয়ে পড়ে নিজ নিজ তাদের গন্তব্যে। এখন পুরো কলেজ মাঠ ফাঁকা, সব শিক্ষকরা ও পিয়নরাও চলে গেছে তাদের নিজ নিজ গন্তব্যে। শুধু কলেজের ভেতর থেকে এখনো বের হয়নি প্রিন্সিপাল। এটা দেখে নয়ন বেশ অবাক হয় আর মনে মনে বলে ওঠে, না, কিছু তো একটা করছে ওই প্রিন্সিপাল পাল, না হলে এমনি এমনি তো সে এতক্ষণ ধরে কলেজের ভিতরে আর থাকবে না, ব্যাপারটা দেখতে হচ্ছে তো। এটা বলে নয়ন কলেজের মেইন গেট থেকে কলেজের পেছন দিকে চলে আসে। তারপর তার ছিঁড়া কাপড়ের থলে থেকে একটা ছোট্ট পাখি বের করে। পাখিটা রিমোট কন্ট্রোল দিয়ে কন্ট্রোল করা যায়। এটা একটা ড্রোনের মতো। খুব সতর্কতার সাথে উড়িয়ে দেয় নয়ন। সোজা প্রিন্সিপালের কক্ষে পাখিটা গিয়ে বসে পড়ে। প্রিন্সিপাল কি করে না করে সেটা নয়ন দেখতে থাকে খুব মনোযোগ সহকারে। প্রিন্সিপাল কি যেন অন্যভাবে করে খুঁজছে। আলমারিতে ড্রয়ারে খুঁজতে খুঁজতে একসময় পেয়ে যায় সেই জিনিসটা। আলমারির ভেতর থেকে বের করে একটা ফাইল। তারপর সে ফাইলটা নিয়ে বসে তার কেবিনে কি যেন সে ফাইলের উপর লেখালেখি করছে সে। তা দেখার জন্য নয়ন ড্রোনওয়ালা পাখিটা জুম করে। অতঃপর সে দেখতে পায় প্রিন্সিপাল তার কুকীর্তি কাজের হিসাব ঠিক করছে। এটা দেখে নয়ন মনে মনে বলে ওঠে, ও, তার মানে আসল পাখি এই মেয়র আর প্রিন্সিপাল, এরাই তাহলে আসল অপরাধী। তোদের খেয়াল খতম করবো আজ রাতে। এটা বলে নয়ন কলেজের গেট থেকে পাগলের বেশে হেলতে দুলতে রাস্তার সাইড দিয়ে চলে আসে, সবার চোখের অগোচরে তার বাংলোতে। অন্যদিকে রাজ ও মিন্টু মেয়রকে ফলো করে অনেক তথ্য বের করে আনে। এখন তারাও চলে এসেছে বাংলোর ভেতর। নয়ন রাজ ও মিন্টুকে দেখে তাদের উদ্দেশ্যে বলে ওঠে, কোন খবর পেয়েছ এই মেয়রের ব্যাপারে? জি স্যার, মেয়রকে আমরা অনেকক্ষণ ধরে ফলো করার পরে একটা কফি শপেতে দেখতে পাই কোনো এক অপরিচিত লোকের সাথে। লোকটা মাস্ক পরেছিল, তাই তাকে চিনতে পারেনি। তবে আমরা ড্রোনের মাধ্যমে এটুকু শুনতে পেয়েছি, ওই যে নিজের চোখেই দেখে নিন, এখানে ওদের কথোপকথনের ভিডিও আছে। এটা বলে ইন্সপেক্টর রাজ নয়নের উদ্দেশ্যে একটা ছোট্ট ভিডিও বাড়িয়ে দেয়, যেখানে মেয়র আর ওই অপরিচিত লোকটার কথোপকথনের প্রমাণ আছে। অতঃপর নয়ন ভিডিওটা ওপেন করে দেখতে পায়, স্যার, প্রিন্সিপাল সব ঠিক করছে। আজ রাতের মধ্যে আমাদের সব কিছু কাজ করে শহর ছাড়তে হবে। দ্রুত সম্ভব সবকিছু ব্যাংক অ্যাকাউন্ট ও যতগুলো আমাদের ব্যবসা আছে সবগুলো কিছুদিনের জন্য অফ করে সবাই আন্ডারওয়ার্ল্ডে চলে যাবে। কেউ যেন না জানে যে আমি তোমাদের লিডার।
স্যার সব কিছু ঠিক আছে, তবে আমাদের ব্যাপারে সম্ভবত ডিলার আইজিবি ও সিরিয়াল কিলার নয়নের কাছে সব কিছু অর্ডার পাস করেছে। সেটা আমি অনেক আগেই জেনে গেছি। ওই নয়ন ও তার দলবল ডলার শুদ্ধ আমার পুরো গ্যাংটাকে ধ্বংস করে দিয়েছে। এর প্রতিশোধ আমি নেবই নেব। আমার কোটি কোটি টাকা শুধু তার জন্য বরবাদ হতে চলেছে। স্যার এইসব কথা বললে এখন আমাদের বোকামির পরিচয় দিলে হবে না, বরং আমাদের বুদ্ধিমত্তার সাথে কাজ করে নিজের প্রাণ বাঁচাতে হবে। আপনি নিশ্চয় শুনেছেন যে সে 1 সপ্তাহ সময় নিয়েছে, 1 সপ্তাহের মধ্যে আমাদের পুরো গ্যাংকে ধ্বংস করে দেবে। শুনেছি, আর আমি সব ব্যবস্থা করে রেখেছি। সব কিছু ঠিকঠাক করে আমরা সবাই আমেরিকা চলে যাব। সেখানে আমার বাকি সব পার্টনাররা আছে, যাদের সাথে আমি এই ব্যবসা দীর্ঘদিন ধরে আছি। আচ্ছা, টনির কি খবর? জি স্যার, ওনাকে আমি পাঠিয়েছি ওই এনকে নয়নের ব্যাপারে খোঁজ লাগাতে। সে এখন কোন বরফে বেশি আছে, বলা যায় না কখন কিভাবে আমাদের উপর হামলা করে, তাই তাকে খবর নেওয়ার জন্য পাঠিয়েছি গোয়েন্দা হিসাবে। ওয়েল ডান, ভেরি গুড, খুব সুন্দর কাজ করেছো তুমি। ততক্ষণে টনি নয়নের ব্যাপারে খোঁজ খবর নিয়ে আর আমরা আমাদের মতো প্ল্যান পরিকল্পনা করে সাজাই। স্যার প্রিন্সিপাল এখন কলেজে আছে, আর আজকে সে কলেজের মধ্যেই থাকবে। কলেজের আশেপাশে প্রায় 2 থেকে 300 আমাদের ছেলেপোলা ঘোরাফেরা করছে। রাত হলে তারা তাদের কাজ শুরু করে দেবে। ওকে, আমি ট্রাক শুদ্ধ আরও কয়েকশো ছেলেপেলে পাঠিয়ে দেব, আর রাত 12টায় আমি আসব। এসে সব কিছু বুঝে নিয়ে মালগুলো দেশের বাইরে পাচার করে বেরিয়ে পড়ব। পরের দিন সকালে সবাইকে জানিয়ে দিও কথাটা, যে আমি আর সে আজ রাত 12টায় সব হিসাব বুঝে নিতে। ওকে ঠিক আছে স্যার, টনি ও প্রিন্সিপালকে আমি জানিয়ে দিচ্ছি আমাদের ছেলেগুলো সতর্ক থাকার জন্য। আপনি সময় মতো সব কিছু পাঠিয়ে দিয়ে নিজে চলে আসবেন। ওকে। এই ছিল তাদের হোটেলের কথোপকথনের কথা। মেয়র কফি শপ থেকে বেরিয়ে সোজা তার অফিসে চলে যায়, আর এমপি চলে যায় সোজা তার নিজ বাড়িতে। এই ভিডিওটা দেখে নয়নের মাথা একেবারে গরম হয়ে যায়, তাই চিৎকার দিয়ে বলে ওঠে, মন্ত্রী সাহেবকে ফোন লাগাও দ্রুত। এখানে 2000 আর্মি কমান্ডো পাঠানোর ব্যবস্থা করো। আজ রাতে অপরাধীদের আমি আইনের আওতায় আনতে চাই। যতগুলো বুলেট, বন্দুক, রাইফেল লাগে সব কিছু তোমরা তোমাদের মতো গুছিয়ে নাও। মনে রাখবে, যুদ্ধের জন্য জীবন যেতে পারে, তাই বলে যুদ্ধ ছেড়ে পালিয়ে যাওয়াটা মোটেও ঠিক কাজ হবে না। তাই যত অস্ত্র লাগে সব কিছু ব্যবস্থা করো, আর মন্ত্রী সাহেবকে ইমিডিয়েটলি ফোন করে বলো। ওকে স্যার। এই বলে নয়ন তার রুমে চলে যায় ফ্রেশ হতে। অতঃপর ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই তার চোখে ঘুম চলে আসে। অপরদিকে রাজ মন্ত্রী সাহেবের নাম্বারে ডায়াল করে ওপাশ থেকে মন্ত্রী সাহেব বলে ওঠে, ইন্সপেক্টর, আজ বলো কি খবর? সবকিছু ঠিকঠাক আছে তো? আর আমার হবু জামাইয়ের কি অবস্থা? জি স্যার, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে সব কিছু ঠিকঠাক আছে। আর আপনার হবু জামাইও বেশ ভালোই আছে, তবে মেজাজটা একটু গরম আছে। কেন কেন? আমার জামাই বাবাজির কি হয়েছে? তার মাথা গরম হলো কি করে? কোনো কিছু সমস্যা হয়েছে কি? জি স্যার, আমরা খুব গোপন তথ্যে জানতে পেরেছি যে আজ রাতে অপরাধীরা দেশ ছেড়ে পালানোর পরিকল্পনা করছে। তাই তাদেরকে ধরার জন্য আমাদেরকে ইমিডিয়েটলি 2000 আর্মি কমান্ডো কলেজের আশেপাশে পাঠাতে হবে। কি বলো কি? অপরাধীরা পালিয়ে যাচ্ছে আর এখন আমাকে জানাচ্ছ? আমি ইমিডিয়েটলি তোমাদের ওইখানে 2000 আর্মি পাঠিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের মতো পজিশন নিয়ে নাও। জি স্যার, ইমিডিয়েটলি সব কিছু ব্যবস্থা করুন। রাত 12টার মধ্যেই তারা তাদের কাজ শুরু করবে, আর আমরাও ঠিক সেই মুহূর্তে অ্যাকশনস ক্রিয়েট করব। ওকে, বেস্ট অফ লাক। শুভকামনা রইল তোমাদের জন্য। নিজেদের রক্ষা করতে যদি অপরাধীদের মারতে হয় তাহলে সেটাই করবে। মনে রাখবে, নিজেদের জীবন ঝুঁকির মধ্যে কখনোই ফেলবে না। আর আমার জামাই বাবেজের দিকে একটু খেয়াল রাখিও রাজ, কারণ সে সব সময় খিটখিটে মেজাজের থাকে। অবশ্যই স্যার, শুধু আপনার জামাই নয়, বরং আমাদের বড় ভাই, এদেশের সম্পদ, এদেশের স্বাধীন মানুষ, বীর যোদ্ধা, বীর সৈনিক, তাকে স্যার আমরা অচল অচল সেসব মানুষ যারা দেশে অত্যাচারিত, লাঞ্ছিত। ওকে ঠিক আছে। স্যার। এই বলে রাজ ফোন কেটে দেয়। দেখতে দেখতে সন্ধ্যা পেরিয়ে রাত হয়। একের পর এক গাড়ি ছুটে চলেছে এই অন্ধকারে ঢাকা শহরটাতে। এখন রাত 11:55। এরই মধ্যে কলেজের আশেপাশে দেখা যায় অসংখ্য মানুষের সমাগম। খরচের ভেতর থেকে আসছে বিভিন্ন হইচইয়ের আওয়াজ। আজ করিম চাচারা দোকানটা কেন জানি না বন্ধ, বেশ কয়েকদিন ধরে। তাকেও দেখা যাচ্ছে না দোকানের আশেপাশে। ভেতরের সব গাড়িগুলো মালামাল দিয়ে লোড করছে মেয়রের ছেলেপেলে। এগুলোর সাথে প্রিন্সিপাল ও টনি দাঁড়িয়ে আছে ঠিক 12টা বেজে, যখন
তখনই হঠাৎ করে কালো রঙের একটা স্মার্ট BMW গাড়ি প্রবেশ করে কলেজের মধ্যে। গাড়ি থেকে নেমে আসে এমপি ও মেয়র। তাদেরকে দেখে প্রিন্সিপাল বলে ওঠে, ওয়েল স্যার, আমরা সব গাড়ি অলরেডি লুট করে ফেলেছি। গাড়িতে সবগুলো টাকা লুট করা আছে, প্যাকেট করে গাড়িতে তুলে দেওয়া হয়েছে। এখন আপনারা বললেই আমরা বেরিয়ে পড়তে পারি অজানা গন্তব্যে। আরে প্রিন্সিপাল মিয়া, তুই থামবি? সব কিছু বুঝিয়ে দিয়েছিস আমার ছেলে ফেলেদের যে কি কি করতে হবে? জি স্যার, আমি বলে দিয়েছি যে গত 1 মাসের জন্য এই দান্দা বন্ধ থাকবে এবং সবাই আন্ডারগ্রাউন্ডে হয়ে যাবে। তাহলে ওকে চল, সবাই বেরিয়ে পড়ি সুখের ঠিকানায়। এটা বলেই যখনই মেয়র, এমপি, টনি, প্রিন্সিপাল একসাথে গাড়িগুলোতে উঠতে যাবে, ঠিক তখনই সিনেমার হিরোদের স্টাইলে বলিউডের শাহরুখ খানের মতো এন্ট্রি নাই তাদের সামনে এনকে নয়ন। তারা সবাই হকচকিয়ে উঠে হঠাৎ করে সামনে এমন কাউকে দেখে। নয়নের পরনে আছে এখন মাথায় রুমাল বাঁধা, মুখে ব্ল্যাক সিগারেট, হাতে বন্দুক, প্যাকেজ, পরনে কালো জ্যাকেট, স্যুট। এরকম অপরিচিত আগন্তুককে দেখে হোগা শুকিয়ে প্রিন্সিপাল বলে ওঠে, এই তুই কে? তোর জীবনের মায়া নেই? তুই জানিস না এখানে আমরা কি করছি? নিজের ভালো চাস তো এখান থেকে বেরিয়ে পড়। নয়ন কোনো কথা বলছে না, মুখ থেকে সিগারেট ধোঁয়া বের করে আকাশের দিকে উড়িয়ে দেয়। তা দেখে টনি সামনে এগিয়ে এসে নয়নকে ধাক্কাতে থাকে। অতঃপর বন্দুক তাক করে বলে ওঠে, আবে তুই কে বে? মাস্তানি দেখা সেখানে, শালা পুঁতে দেবো। এটা দেখেছিস? একটা খেলনার পিস্তল দেখাচ্ছিস তুই আমাদের? এরকম ভরে দেবো কপালের মাঝ বরাবর তোর। এটা বলে টনি যখনই নয়নের কপালে বন্দুক ঠেকাবে, ঠিক তখনই নয়ন টনির ঘাটটা বাঁকা করে পরপর ছোট্ট বুলেট ভরে দেয় একসাথে। এতগুলো বন্দুকের বুলেট খেয়ে ছিটকে পড়ে কয়েক হাত দূরে। হঠাৎ এরকম বুলেটের শব্দে সবাই নিজেদের গাছ ফেলে এগিয়ে আসে নয়নের দিকে। এটা দেখে এমপি বলে ওঠে, ও তুই তাহলে? এই জন্য তো বলি বাঘের রাজ্যে ঢোকার ক্ষমতা কার আছে। তুই বাঘের গুহায় ঢুকেছিস নিজের ক্ষমতায়, কিন্তু বের হবি আমার ইচ্ছায়। এই তোরা কি দেখছিস? শালা একা, আর আমরা পুরো 2000 লোক। শালাকে কেটে কেটে টুকরো করে নদীতে ভাসিয়ে দিয়ে আয়। এটা বলে যখনই এমপির দলের ছেলে পেলেগুলো নয়নকে আঘাত করতে যাবে, ঠিক তখনই বুলেটের বন্যা বয়ে যায়। এমপির ছেলে পেলেগুলো এক এক করে মাটিতে পড়ে আর পরপারে পাড়ি জমাচ্ছে, কেননা রাজ ও তার দলবল চলে এসেছে। তারা পেছন দিক থেকে বুলেট দিয়ে আঘাত করতে থাকে আর নয়নের হাতে থাকা চাইনিজ কুড়ালটা দিয়ে একের পর এক গলা কাটতে থাকে, শরীর থেকে আলাদা করে ফেলে। এরকম হঠাৎ আক্রমণে এমপি ও তার দলের লোকেরা হকচকিয়ে ওঠে। কি করবে কোনো কিছু দিন দুনিয়া না ভেবে যে যার মতো কলেজের ভেতর লুকিয়ে পড়ে। এদিকে এক এক করে এমপির দলের প্রত্যেকটা ছেলেপেলেকে মেরে মাটির সাথে মিশিয়ে দেয়। অতঃপর নয়ন তারা দলবল কলেজের ভেতর প্রবেশ করে। প্রিন্সিপালের অফিস কক্ষে দরজায় এক লাথি মেরে দরজা ভেঙে প্রবেশ করে নয়ন ও তার দলবল। অতঃপর এমপি, মেয়র, প্রিন্সিপালকে হিড়হিড় করে টেনে হিচড়ে বের করে অফিস রুম থেকে। এই আকাশের নিচে জমিনের উপর খোলা মাঠে অর্ধুলঙ্গ করে দাঁড় করায় তাদের 3 জনকে। তাদের সামনে রাখা হয় এসিডের ড্রাম, সাথে পেট্রোল ও ইলেকট্রিক্যাল শক দেওয়ার জন্য বিভিন্ন প্রকার সরঞ্জাম। এই দৃশ্য দেখে এমপি বলে ওঠে, দেখ, তোর যত টাকা চাই, যত অর্থ, যত পাওয়ার চাই, আমি তোকে সব দিয়ে দেব। আমার যা আছে সব, তবুও আমার প্রাণটা ভিক্ষে দে ভাই। হ্যাঁ রে ভাই, তোর যা যা চাই তুই শুধু বল, তোর সব ইচ্ছা আমরা রাখবো। তুই শুধু আমাদের প্রাণটা ভিক্ষা দে, আমরাও এমপি সাহেবের কথা মতো সহমত। তুই শুধু বল তোর কি কি চাই, তোকে সব দিয়ে দেব। প্লিজ তুই তবুও আমাদের মারিস না। তুই অনেক ভয়ঙ্কর লোক। তোর হাতে আমাদের ছেলেপেলেরগুলো নৃশংসভাবে হত্যা হয়েছে, আমরা জানি। কোনো কথা বলতে পারে না, কেননা নয়ন তাদের 3 জনের মুখে 3টা রুমাল পুড়ে দেয়। অতঃপর তাদের শরীরে ইলেকট্রিক্যাল তার দিয়ে ইলেকট্রিক্যাল শক দেওয়া হয়। প্রায় 1 মিনিট 34 সেকেন্ড। এতক্ষণ ইলেকট্রিক্যাল শক খাওয়ার কারণে শরীরের যেখানে যেখানে পুড়ে ছাই হয়ে গেছে। নয়নের পেছনে দাঁড়িয়ে আছে তার বাকি সহকর্মীরা। নয়ন একের পর এক তাদের অত্যাচার করতে থাকে। তার সহকর্মীরা তাদের এই রকম অত্যাচার দেখে সে জায়গা পদত্যাগ করে। এখন শুধু আছে তার সাথে কয়েক সৈনিক। বাকিরা সব নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। অতঃপর নয়ন তাদের 3 জনের হাত পা কেটে সে কাটা স্থানে সিড ঢেলে দেয়। ভূতের মধ্যে এসে অংশগুলো পুড়ে ছাই হয়ে যায়। অতঃপর তাদের পেট্রোল দিয়ে পুরো পেট ফুলিয়ে ফেলে। নয়নের এরকম হিংস্রতা দেখে এমপি ও তার দলবল বলে ওঠে, তুই আমার বাপ,
তুই আমার ভাই, তুই আমার 14 গোষ্ঠীর বাপ, তুই আমাকে মারিস না, প্লিজ ছেড়ে দে। প্লিজ তুই আমাদের ছেড়ে দে, তোর পায়ে ধরে মাপ চাচ্ছি, প্রয়োজনে তোর পায়ের নিচে সারা জীবন থাকবো। তোরা যা অন্যায় করেছিস তার জন্য তোদের মৃত্যুটাই প্রাপ্য। তোরা তো জানিস আমার ক্যারেক্টারে নাই কোনো একেবারে। এটা বলে নয়ন আর দেরি না করে তাদের মুখের মধ্যে আগুন পুড়ে দেয়। পেট্রোল থাকায় দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে তাদের শরীরের মধ্যে। দেখতে দেখতে নিমিষেই তাদের প্রত্যেকটা শরীরের অংশ শুদ্ধ জলে ছাই হয়ে যায়। শুধু মানুষগুলোই পড়ে আছে, তাছাড়া কারো শরীরের কোনো অস্তিত্ব নেই। অতঃপর নয়ন ও তার দলবল টাকা ভর্তি ট্রাকগুলো নিয়ে বেরিয়ে পড়ে, বাকি সব ট্রাকগুলোতে আগুন জ্বালিয়ে দিয়ে। এই খবর পেয়ে সাংবাদিক চলে আসে, সাথে পুলিশ ইন্সপেক্টর রানা। অবশেষে সিরিয়াল কিলার নয়ন তার কথা রেখেছে। 1 সপ্তাহের আগেই ধ্বংস করে দিয়েছে সেসব সন্ত্রাসী দুর্নীতিবাজ মাফিয়াদের গ্যাং। এখন শহরে শান্তি মিলবে এবং তার আশা রাখছে হাজারো মানুষ। তাদের বিরুদ্ধে যত সব প্রমাণ ছিল তা সব পেশ করে দিয়েছে এনকে নারায়ণ মন্ত্রীর হাতে। এখন তাহলে এই ঢাকা শহরটা বেশ শান্তিতেই থাকবে, কেননা সেসব মাফিয়ারা তো দুনিয়া থেকেই চিরতরে হারিয়ে গেছে। এই ছিল আজকের ব্রেকিং নিউজ। এই খবর পেয়ে হাজারো মানুষের মুখে ফুটে ওঠে এক চিলতে হাসি, হাজারো মেয়ের মুখে ফুটে ওঠে সুখের হাসি। এখন থেকে তারা শান্তিতে রাস্তা দিয়ে হাঁটাচলা করতে পারবে, তাদের নেই কোনো ভয়, নেই কোনো চিন্তা। এভাবে দেখতে দেখতে পেরিয়ে যায় 1 সপ্তাহ। এরই মধ্যে মন্ত্রীর সাথে নয়নের বেশ কয়েকবার দেখা হয়েছে তার বাড়িতে। আজ মেহেরের বিয়ে। বাড়িটা বেশ ধুমধাম করে সাজানো হয়েছে, মন্ত্রীর মেয়ে বলে কথা। পুরো বাড়িটা লাল নীল মরিচ বাতি দিয়ে সাজানো হয়েছে। অপরদিকে সেলিব্রিটি নয়ন সিরিয়াল কিলারের বাড়িটা বেশ জমজমাট করে সাজানো হয়েছে। এত বড় সেলিব্রিটি মানুষের বিয়ে বলে কথা, তাই সরকারের পক্ষ থেকে বিভিন্ন টেলিভিশনের মাধ্যমে তার বিয়েটা উপস্থাপন করা হবে মানুষের সামনে। কেননা এই প্রথমবার দেখবে নয়নকে হাজারো মানুষ টিভির পর্দায় ও সামনে থেকে। এখন থেকে যেখানে সেখানে টিভি স্ক্রিনে চোখ পড়ে গেছে, হাজারো মানুষের সমাগম লেগে গেছে জনতার, শুধুমাত্র নয়নকে দেখার লোভে। এভাবে দেখতে দেখতে বিয়ের সকল পর্ব শেষ করে মেয়রকে নিয়ে নয়ন বেরিয়ে পড়ে তার নিজ গন্তব্যে। নয়নের গাড়ির সামনে পেছনে আছে প্রায় কয়েকশো গাড়ি। গাড়িগুলোর মধ্যে আছে তার সকল অফিসার ও তার কিছু আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ও কোটিপতি ধনপতি সম্পদওয়ালা লোকেরা। এভাবে পুরো বিয়েটা সরকার টিভির মাধ্যমে উপস্থাপন করে জনতার সামনে নয়নকে দেখতে। পুরো হিরোদের মতো হাজারো মেয়েরও নজর লেগে গেছে নয়নের উপর। সোনার টুকরো ছেলে, হাজার মেয়ের ক্রাশ হয়ে গেছে এই এনকে নয়ন সিরিয়াল কিলার। সে দেখতে যেমন বদমেজাজি, তেমনই থাকবে আর বললাম না, না হলে প্রেমে পড়ে যেতে পারেন। অপরদিকে মেহের বাসর ঘরে খাটের উপর বসে আছে। নয়ন ভেতর থেকে দরজাটা আটকে দিয়ে খাটের উপর গিয়ে বসে, অতঃপর বলে ওঠে মেহেরের উদ্দেশ্যে, নিজের মুখ থেকে ঘোমটাটা সরাও, দেখে তো তোমার চাঁদকে না, মুখটা যার জন্য এতদিন ধরে অপেক্ষা ছিলাম। বাসরাতে স্বামীরা মেয়েদের ঘুমটা তোলে, আপনিও আমারটা নিজে থেকেই তুলেন। ও হে, আমি তো ভুলে গেছি তোমাকে দেখার উত্তেজনায়। অতঃপর নয়ন মেরে 16 হাতে ঘুমটাটা তুলে তাকে দেখে বলে ওঠে, মাশাআল্লাহ, তুমি দেখতে তো বেশ সুন্দরী। অবশ্য আমার বউ বলে কথা, সেদিন আমি দেখেছিলাম কলেজের মধ্যে। মেহের নয়নের মুখে কলেজের কথাটা শুনে বেশ অবাকই হয়, আর নয়নের উদ্দেশ্যে বলে ওঠে, মানে আমি ঠিক বুঝতে পারলাম না। মানেটা হলো, মনে আছে সেদিন তুমি তোমার কলেজের গেটে দাঁড়িয়ে থাকা পাগল ছেলেটাকে কিছু খাবার দিয়েছিলে? ওই পাগলটি আর কেউ না, আমি ছিলাম, ছদ্মবেশী রূপে, শুধুমাত্র আমার মিশনটা সাকসেস করার কারণে। তবে রে বাটপার, আমার সাথে চিটিং করা, তোমরা বের করো, ছি। অতঃপর মেহেরকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে নয়ন তার ঠোঁট এক করে দেয়। এভাবে প্রায় গুনে গুনে 12 মিনিট নয়ন তার ঠোঁট জোড়া নিজেদের দখলে নিয়ে নেয়। মেহেরও রেসপন্স করছে নয়নের সাথে। ধীরে ধীরে নয়ন মেহেরকে বিছানায় শুয়ে দেয়। অতঃপর মেহেরের শরীর থেকে সব গহনা কাপড় খুলে নেয় নয়ন। ধীরে ধীরে ডুব দেয় ভালোবাসার অতল সাগরে। সেখানে শুধু আছে সুখ, সুখ আর সুখ, সাথে শান্তি। আরে ভাই থাকুক না, তারা তাদের মতো ছেড়ে দাও। এবার এতক্ষণ তো তাদের হিস্টোরিটা শুনলে, এবার না হয় নতুন কোনো হিস্টোরি নিয়ে আসার সুযোগ করে দাও। আর হ্যাঁ, আমি তোমাদের সাথে আছি, মেহের ইসলাম মেহের। আমাদের গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তীতে কেমন ধরনের গল্প চান সেটাও। আর চ্যানেলটিতে যারা নতুন, তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সবাই পাশেই থাকবেন।